পাবমেড আর সাইহাব, মানে সাইহাবটা হচ্ছে আমি ফুল পেপারটা নেওয়ার জন্য সাইহাবে সার্চ দিই। ফুল পেপারটা মানে কি হয়, পাবমেড মানে একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট বুঝাইতো, একটা সারমর্ম আর কি। তো ওই অ্যাবস্ট্রাক্টটা তোমরা পাবা, আর ওখানে ফুল আর্টিকেল অ্যাক্সেস পাবা না। হ্যাঁ, তারপরে গুগল স্কলারে দুই একটা দেখবে পাশে পিডিএফ লেখা থাকে, কিন্তু সম্পূর্ণ পেপারে তুমি পিডিএফ পাবা না ওখানে, মানে সম্পূর্ণ পেপারটা। সো আমরা যখন কোনো কিছু সার্চ দিই, আমাদের টার্গেট থাকে সম্পূর্ণ পেপারটা পড়া এবং সে অনুসারে আমরা আগাই। শুধু অ্যাবস্ট্রাক্ট করে অনেক সময় বোঝা যাবে না, এটা তো স্বাভাবিক, কারণ ওর মধ্যে মেথড ম্যাটেরিয়াল থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে, কনক্লুশন থাকে। তো সম্পূর্ণ একটা পেপার না পড়লে তো আমরা বুঝতে পারি না। আর রিসার্চ বলো আর তোমরা থিসিস বলো, যেটাই বলো, সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল না পড়লে আমরা ইনফরমেশন গুলো পাই না। যত রিসার্চ আর্টিকেল মানে এই পেপার গুলো যত পড়বো তত আমরা ইনফরমেশন পাবো। আর পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে তারা ভালো করার মেন হচ্ছে তারা প্রচুর পেপার পড়ে। যত পেপার পড়বে তাদের তত নলেজ বাড়বে এবং গ্যাপ পয়েন্টটা, ল্যাকিংস পয়েন্ট খুঁজে পাবে। কারণ একজনের দ্বারা তো রিসার্চ সম্ভব না, এটা হচ্ছে কিউমুলেটিভ। আমি কিছু করছি, ও আরেকটা জিনিস করছে, ও আরেকটা জিনিস করছে, মানে আইডিয়া জেনারেট করা, গ্যাপ পয়েন্ট বের করা, সেই অনুসারে কাজ করা, তাই তো? এই জন্য কিন্তু আমাদের যত পেপার পড়বো তত হচ্ছে আমাদের এই নলেজটা বাড়বে এবং আমরা বুঝতে পারবো। আর পেপার লেখার জন্য প্রচুর পেপার পড়তে হবে। একটা পেপার লিখতে গেলেও প্রচুর পেপার পড়তে হবে, কারণ ওখানে রেফারেন্স দিবা যে এটা বলছে। আমরা এটা নতুন ভাবে একদম, মানে কি বলবো, এটা একটা আমরা নতুন হাইপোথিসিস এবং নতুন ভাবে আমরা এটা দেখতে পাইছি আমাদের স্টাডিতে। আগের মানে উদাহরণ দিবা যে আগের এইজন এইগুলো দেখছে, কিন্তু এইটা এখনো পর্যন্ত মানে ডিসকভারি হয়নি, অথবা কি ইয়েট টিল নট আন্ডারস্টুড, এরকম মানে অনেক ভাষা আছে। তো এইগুলো বলার পরে আমরা আমাদের স্টাডির কথা বলতে পারি। মানে স্বাভাবিক প্রথম থেকে একটা ডিসকাশন হয় এইভাবে যে মানে এরা এটা দেখছে, ওরা এটা দেখছে, কিংবা নরমাল এই যে হাইপোথিসিস গুলো আছে, কিন্তু কেউ কখনো এটা দেখে নাই। টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ দিস ইজ দ্য ফার্স্ট স্টাডি দ্যাট শোজ, মানে আমরা যেটা দেখালাম এরকম দিয়ে আমরা এবার কি দেখাইছি সেগুলো আনি। এটা ডিসকাশনের রেজাল্টে তো তোমার রেজাল্টটাই তুমি বর্ণনা করবা। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট লাগে, অ্যাবস্ট্রাক্টে সবই থাকে, একটা সারমর্ম। তারপরে ইন্ট্রোডাকশনে হচ্ছে ওই সব কে কি করছে, নরমাল কথাবার্তা। যে ক্যান্সার হলে ক্যান্সার এই এতদিন পর্যন্ত এই এতগুলো মানুষ হলে আক্রান্ত হয় প্রতি বছর, তারপরে এখনো পর্যন্ত এই ট্রিটমেন্ট গুলো আসে নাই, এটা দেখছে, ও ওইটা দেখছে, মানে বিভিন্ন অথর, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করছে, সেগুলোকে প্রেজেন্ট করবা, ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে মেথড। মেথড মানে অরিজিনাল আর্টিকেলের ক্ষেত্রে মেথড মানে হচ্ছে তুমি এখানে কোন মেথড গুলো অ্যাপ্লাই করছো, বুঝছো, কোন মেথডটা এখানে অ্যাপ্লাই করছো। সাপোজ হচ্ছে তুমি হয়তো এই ডাটা কালেকশনের ক্ষেত্রে হচ্ছে এই স্টাডি এরিয়াতে গেছো, তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে মেজার করছো কোন প্রক্রিয়ায়, কোন রিএজেন্ট ইউজ করে, তারপরে কোন মেশিন ইউজ করে, তারপরে কতটা স্টাডি সাবজেক্ট ছিল, ঠিক আছে, এগুলো বলতে পারো। মানে পেপার পড়লে এগুলো আইডিয়া পাবা। তারপরে হচ্ছে কোন টুলস এর মাধ্যমে তোমরা এটা অ্যানালাইসিস করছো, এগুলো সবই মেথডের মধ্যে থাকে। আর রেজাল্টের মধ্যে তোমার রেজাল্টটাই ব্যাখ্যা করবা, যত রেজাল্ট পাইছো এটা তোমার রেজাল্টটা। আর ডিসকাশনের ক্ষেত্রেও তোমার রেজাল্টটাই বেশি প্রাধান্য পাবে, মানে রেজাল্টের উপরে ডিসকাশন, এটা যে তুমি এইটা পাইছো, এটা খুবই সিগনিফিকেন্ট, এটা কোনো স্টাডিতে এখনো দেখাই নাই, আমরাই দেখাচ্ছি এই রিলেশনশিপটা। তারপরে একটা উদাহরণ দিয়ে বলবা যে এই পর্যন্ত হয়তো এই শুধু দেখাইছি অ্যাসোসিয়েশনটা, আমরা এই প্রথম এটার মেকানিজম দেখাচ্ছি। মেকানিজমটা কিভাবে দেখাচ্ছি, যেমন আমি ডায়াবেটিসের ক্ষেত্রে সাপোজ দেখাচ্ছি হচ্ছে ক্রিয়েটিনিন লেভেল যদি লো হয় এটা কি ইন্ডিকেট করে জানো, আমি বলছি না তোমাদের, ক্রিয়েটিনিন লেভেল লো
এটা কি ইন্ডিকেট করে? স্যার কিডনির সাথে রিলেটেড না, মানে লো হলে হচ্ছে এটা হচ্ছে স্কেলেটাল মাসল মাস রিডাকশন বোঝায়। হ্যাঁ, স্কেলেটাল মাসল মাস রিডাকশন। আর হাই ক্রিয়েটিন লেভেল হাই হচ্ছে এটা হচ্ছে কিডনি ডিজিজের সাথে জড়িত। হ্যাঁ, ক্রিয়েটিন লেভেল দেখবেন যে কিডনি পেশেন্টের হচ্ছে ক্রিয়েটিন লেভেল হাই থাকে নরমালি, তাই তো? আর ক্রিয়েটিন লেভেল লো হয়ে যাওয়া মানে হচ্ছে এটা ডায়াবেটিসের সাথে জড়িত। এরকম রিসার্চ হয়েছে। কিভাবে রিসার্চ হয়েছে আমি তোমাদের ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে লো ক্রিয়েটিনিন মানে হচ্ছে স্কেলেটাল মাসল মাস রিডাকশন, স্কেলেটাল মাসল মাস রিডাকশন এটাকে ইন্ডিকেট করে। তো এটা কিভাবে ডায়াবেটিসের সাথে জড়িত আমরা এই মেকানিজমটা দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছি মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখছি কি যে গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। তো গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে এটা হচ্ছে কি, এটা তো আমরা জানি ব্লাডে। তো এইটা ইউটিলাইজ হয় কি, এই যে মাসল সব থেকে একটা মেন হচ্ছে মাসল যে সেল, এখানে হচ্ছে এটা ইউটিলাইজ হয়। কিন্তু মাসল মাস যদি রিডাকশন হয় তাহলে এটা তো ইউটিলাইজ হতে পারবে না প্রপারলি, কারণ যেখানে মাসলে ওখানেও সেলো রিসেপ্টর আছে, ওখানে বাইন্ড করবে। কিন্তু এই মাসল মাসটা যদি রিডাকশন হয়ে যায়, ক্রিয়েটিন লেভেল লো, এটা ইন্ডিকেট করে যে মাসল মাস রিডাকশন হচ্ছে। এখন হয়তো সে মোটা, হয়তো সে, কিন্তু ওদের মধ্যে হচ্ছে ভিতরে হচ্ছে মাসল মাসটা রিডাকশন হয়ে গেছে, মানে কমে গেছে মাসটা, মাসল মাস, তার যে এরিয়া, তার যে, তাহলে ওখানে তো ওই গ্লুকোজটা বাইন্ড করতে পারতেছে না। তারপরে হচ্ছে সেটা তো প্রপারলি এখন তখন কাজ হবে না। তারপরে ইনসুলিন বাইন্ড করে, ইনসুলিনও তো ওই সেল সারফেস রিসেপ্টরে বাইন্ড করে। তারপরে সেই গ্লুকোজ বাইন্ড করা মানে হচ্ছে ইনসুলিন ওখানে বাইন্ড করে, ওই গ্লুটন, গ্লুট4 এগুলো দেখবে এই রিসেপ্টর আছে। ওই রিসেপ্টর গুলো হচ্ছে এই মাসল সেলে থাকে। তাহলে মাসল সেলটাই যদি কমে যায়, সাপোজ আমি একটু কিন্তু অন্যভাবে বোঝাচ্ছি, মানে একদম অ্যাকুরেট এটা না, মাসল মাস কমে যায় যদি, তাহলে তো ওখানে তো তোমার ইনসুলিন যে ওই যে রিসেপ্টর আছে সেটাও তো কমে যাবে। তখন কি হবে, তখন তো ওই ইনসুলিনও বাইন্ড করতে পারবে না, আর গ্লুকোজও। ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে ধরে নিয়ে ব্লাড থেকে বিভিন্ন সেলে সেলে পৌঁছে দেয়া। আমি বলছি তো ইনসুলিনের কাজ কি, সেলের ভিতরে মানে গ্লুকোজকে ঢুকিয়ে দেয়। ইনসুলিন মানে আমরা তো ব্লাডে তো গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তাই না? আমরা খাইলাম, তারপরে তো গ্লুকোজ লেভেলটা বাড়ে কোথায়, ব্লাডে না? তারপরে সে তার কোথায় যাওয়া লাগে কাজ করার জন্য, সেলে সেলে যাওয়া লাগে। তাহলে সেলে সেলে নিয়ে যাওয়া এই কাজটা কে করে? ইনসুলিন করে স্যার। ইনসুলিন করে। ইনসুলিন বলতে হবে ক্যারিয়ার। তো এই ক্যারিয়ার হচ্ছে ইনসুলিন। এখন ইনসুলিন ক্যারি করতে গেলে মনে করো বর্ডার, ওই মাসল সেল হচ্ছে, সাপোজ মাসল সেলে নিয়ে যাচ্ছে, তো বর্ডার আছে, যে রিসেপ্টর আছে, এই যে রিসিভ করলাম, সাপোজ বর্ডারে রিসিভ করলাম, তো রিসিভ করে তো আমি নিয়ে যেতে হবে। তো ওই মনে করো যে ওই যেখানে রিসিভ করবে সেই জায়গাটাই যদি না থাকে, সাপোজ কমে যায়, আমি বললাম যদি না থাকে, তাহলে রিসিভই করতে পারলো না। তখন তো ও তো সাপোজ বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতে পারবে না, পারবে? রিসিভই করলো না, তা তো ঢুকতে পারবে না, বর্ডার বন্ধ মনে করো, ঠিক আছে? তখন তো তুমি ঢুকতে পারবে না। এখন ওখানে এরিয়াটা কমে গেছে, মাসল মাস রিডাকশন কমে গেছে, তাহলে হচ্ছে ও তো ঢুকতে পারলো না, ইনসুলিন গ্লুকোজকে নিয়ে ওই মাসল সেলে ঢুকতে পারলো না। তখন কি ব্লাডে কি গ্লুকোজ বেড়ে যাবে না? লেভেল বেড়ে যাবে স্যার। তো ডায়াবেটিস, এই ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, এটা টাইপ 2 ডায়াবেটিস, এটা তো কমন, কারণ ইনসুলিন তৈরি হয়েও এটা কাজ করতে পারে না, তাই তো? রিসেপ্টর অ্যাবনর্মালিটিস থাকে। তো এই রিসেপ্টরটা আবার যেখানে থাকে, এটা একটা মেকানিজম, যেখানে থাকে, ঠিক আছে, সেই মাসল মাসটা যদি রিডাকশন হয়, মাসল মাস সব থেকে বেশি ইউটিলাইজ হয় হচ্ছে এই গ্লুকোজ ডিপোজিশনে বা গ্লুকোজ ইউটিলাইজেশনে, বুঝতে পারছো? 70 to 80% ইউটিলাইজ হয়, বুঝতে পারছো না? জি স্যার। তাহলে এখানে তো ব্লাড গ্লুকোজ লেভেল বেড়েই যাবে। তাহলে আমরা রিসার্চে কি দেখলাম এটা বলো, মানে এটা তোমাদের জন্য একটু ক্লু বলো তো, আমরা তাহলে রিসার্চে কি পাইছি তাহলে? তাহলে স্যার ওই গ্লুকোজ লেভেল বেড়ে গেলে দেখা গেছে যে আমাদের স্কেলেটাল মাসলের মাস রিডাকশন রিসেপ্টরটা অ্যাবনরমালিটি হয়ে যাইতেছে, রিসেপ্টর কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আসলে স্টাডিতে এটা প্রুভ, হ্যাঁ, এটা অনেক আগে থেকে আমি বললাম না, আমাদের রিসার্চটা কিন্তু একার পক্ষে সম্ভব না। এটা রিসার্চটা আরেকজন করছে যে এই গ্লুটন, গ্লুট4 কিংবা এক্সপ্রেশনটা কমে যাচ্ছে, রিসেপ্টর অ্যাবনরমালিটিস হচ্ছে, এগুলো এস্টাবলিশড রেজাল্ট, বুঝতে পারছো? আমি ফার্দার স্টাডি করতেছি, আমি ওইটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি যে ওরা এটা দেখছে। রিসার্চ কিভাবে হয় বুঝতে পারছো তো?
জি যে স্যার। ওরা এইগুলো দেখছে যে এই রিসেপ্টর গুলো অ্যাবনর্মালিটিস হয়, যখন এই হেভি মেটালটার সাথে এটা জড়িত, এটা হচ্ছে রিসেপ্টর অ্যাবনর্মালিটিস হয়। তারপরে এই যে গ্লুটন গ্লুট4, এই যে এগুলোরই অ্যাবনর্মালিটিস হয়। আবার এই মাসল মাসটাই কমে যায়, যদি জায়গায় না থাকে তাহলে তোমার কে কোথায় বাইন্ড করবে, তাই না? জি স্যার। মানে মাসল মাসটা যদি রিডাকশন হয়, তাহলে আমি যেটা বলি, এক কথাই বলি, সেটা হচ্ছে আমরা মেইনলি 4টা জিনিস মেজার করছি আমার রিসার্চে। সেটা হচ্ছে আমরা গ্লুকোজ মেজার করছি, গ্লুকোজ লেভেল। জি স্যার। তারপরে হচ্ছে আমরা ইনসুলিন লেভেল মেজার করছি, ক্রিয়েটিনিন লেভেল মেজার করছি, আর সাথে একটা মেজার করছি হচ্ছে এলবিএম। ঠিক আছে, এলবিএম এটা হচ্ছে বডি মাস। ঠিক আছে, এলবিএম। তাহলে এইগুলো আমরা হচ্ছে মেজার করছি। তাহলে আমরা কি দেখছি বলো তো? সবগুলো মেজার করার পরে মানে যখন দেখছেন যে গ্লুকোজ লেভেল বেড়ে যাইতেছে, তখন আমাদের ক্রিয়েটিন লেভেল কমে যাইতেছে, তখন হচ্ছে ওই যে রিসেপ্টর অ্যাবনরমালিটিটা বুঝতে পারতেছেন। আচ্ছা, এলবিএম হচ্ছে লিন বডি মাস। হ্যাঁ, লিন বডি মাস, কারণ ওই বডি মাসটা কমে যাচ্ছে এটা মেজার করে। আমি বলি এখন তাহলে, আচ্ছা আমরা যে ক্রিয়েটিনিন মেজার করছি, এলবিএম মেজার করছি, ঠিক আছে? জি। এক কথায় বুঝো, হ্যাঁ, এটা কিন্তু তোমরা বুঝলে একটু হলেও বুঝতে পারবা যে কি আমরা কিভাবে তাহলে রিসার্চটাও করি। তাহলে এলবিএম মেজার করছে আর ক্রিয়েটিনিনও মেজার করছে সাপোজ, তাহলে আমরা পাইছি ক্রিয়েটিনিনও কম পাইছি। আমি বলছি ক্রিয়েটিনিন লেভেল কম হওয়া কি ইন্ডিকেট করে? যে মাসল মাসটা কমে গেছে। কমে গেছে। এটা কিন্তু তোমরা এস্টাবলিশড, তোমরা নেটে সার্চ দিলেও পাবা যে লোয়ার ক্রিয়েটিনিন লেভেল ইন্ডিকেটস কি ইন্ডিকেট করে, এটা পাওয়া কিন্তু স্কেলেটাল মাস রিডাকশন, মাসল মাস রিডাকশন, এটা এস্টাবলিশড রেজাল্ট। হ্যাঁ, জি। তো আমরা আমাদের এখানেও পাইছি যে ক্রিয়েটিনিন লেভেলটা লো পাইছি সাপোজ হেভি মেটালের সাথে। যে ইনসুলিনও বেড়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন বেড়ে যাচ্ছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন যদি এত বাড়ে তাহলে গ্লুকোজ কেন ইউটিলাইজ হচ্ছে না, তাই না? গ্লুকোজ কেন সে পৌঁছে দিতে পারতেছে না? তাহলে এবার মেকানিজমটা কি আসতেছে যে এই যে মাসল মাস রিডাকশন যে হচ্ছে, তাহলে ইনসুলিনটা ওখানে কাজ করতে পারতেছে না। তাহলে ইনসুলিন ঠিকই তৈরি হচ্ছে। তাহলে এখানে হ্যাঁ বলো। তাহলে মানে আমাদের মানে প্যানক্রিয়াস ঠিকই কাজ করতেছে, ইনসুলিন ঠিকই সেক্রেশন করতে পারতেছে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারতেছে না। ইনসুলিনটা কাজ করতে পারতেছে না, এরকম দেখবা 4-5টা ফ্যাক্টর পাবা, তোমরা এগুলো সার্চ দিয়ে দেখতে পারো। আর যেটা টাইপ 1 সেটা তো তোমার বিটা সেল ড্যামেজ থাকে, তোমরা তো জানো, যেটা বাচ্চাদের জি স্যার। জুভেনাইল ডায়াবেটিস, যেটা ওটাতে তো বিটা সেল ইম্পেয়ারমেন্ট থাকে, বিটা সেল ড্যামেজ থাকে, ইনসুলিনই তৈরি হয় না। বুঝতে পারছো না? জি স্যার। কিন্তু টাইপ 2 যেটা ইনসুলিন রেজিস্ট্যান্ট, যেটা সেটাতে ইনসুলিন তৈরি হয় বাট কাজ করতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যেটা বললেন এটা তো কোন একটা এক্সপেরিমেন্ট করে আপনাদের বের করা লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই মাসল মাস রিডাকশন যেটা, এটা মানে কি ধরনের এক্সপেরিমেন্টের উপরে বেসিস করে আসলে বোঝা যায়? আচ্ছা, বোঝা যায় এটা হচ্ছে মাসল মাস রিডাকশনের জন্য অনেক সময় কি করছে, অনেকে এই রিসেপ্টরটাও দেখছে যে গ্লুটন গ্লুট4 এর এক্সপ্রেশনটাও দেখছে, এটা কমে যাচ্ছে, তখন একটা পাইছে। কিন্তু আমরা যেটা দেখছি, ওরা দেখছে সেল রিসেপ্টর কি বলে ওটা এক্সপ্রেশনটা। হ্যাঁ, আমরা সেটা দেখি নাই, কারণ এটা এস্টাবলিশড যে এই ক্ষেত্রে এটা রিসেপ্টরটা এক্সপ্রেশন কম হয়। আর আমরা দেখছি যেটা এখানে হচ্ছে ক্রিয়েটিন লেভেলটা দেখছি আর এলবিএম লেভেল দেখছি। এলবিএম মানে হচ্ছে লিন বডি মাস, আর ক্রিয়েটিনিনটা হচ্ছে তো লোয়ার ক্রিয়েটিনিন হলে সেটা ইন্ডিকেট করছে যে স্কেলেটাল মাসল মাস রিডাকশন। এটা কিন্তু এস্টাবলিশড রেজাল্ট, বুঝছো? স্যার এটা
আমরা এই দুইটাই কম পাইছি, তাহলে এই দুইটা যদি কম পাই তখন তো আমরা বুঝতে পারছি যে মাসল মাসটা রিডাকশন হয়েছে, আর মাসল মাস রিডাকশন হলে তো গ্লুটন গ্লুটফরের এক্সপ্রেশনটাও কম হবে, তাই না? তখন তো প্রপারলি হচ্ছে ইনসুলিনটা তো ওখানে বাইন্ড করে ওই গ্লুকোজটাকে নিয়ে ভিতরে ঢুকতে পারবে না যদি সেই পরিমাণে রিসেপ্টরই না থাকে, তাই না? স্যার এটা কতজন পার্সনের উপর এক্সপেরিমেন্টটা করা হয়েছে স্যার? ও আমার এটা হচ্ছে 582। স্যার কত দিনের মতো লেগেছিল মানে এই যে এক্সপেরিমেন্টটা যে লিন বডি মাস বা ক্রিয়েটিনিন লো হয়ে যাওয়া? আসলে কি আমি প্রথমে বলি আমরা হচ্ছে এই এটার সাথে 15 বছর ধরে ইনভলভ, তো আমাদের এখন কাজটা ইজি হয়ে গেছে, আমরা চাইলেই এটা করতে পারি। কারণ কি এই ব্লাডটা আমরা অনেক আগের থেকেই স্টাডি সাবজেক্ট গুলো সিলেক্টেড হয়ে গেছে এখন, ঠিক আছে? তো ব্লাডটা আমাদের কাছে আছে, এখন ব্লাডটা হয়তো 5 ml হ্যাঁ করে আছে, কিন্তু আমাদের তো সব এক্সপেরিমেন্ট এটা লাগে না। সো আমাদের এই স্টাডি এরিয়া গুলো মানে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এফেক্টেড এরিয়া আর একটা হচ্ছে নন এফেক্টেড এরিয়া, বুঝতে পারছো? তাহলে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি যে এফেক্টেড এরিয়াতে কি হচ্ছে, আর্সেনিকের সাথে যেহেতু জড়িত, তাহলে এফেক্টেড এরিয়াতে যাদের আর্সেনিক লেভেল বেশি তাদের এই ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি, এটা আমরা এস্টাবলিশ করছি। তাহলে কিভাবে এস্টাবলিশ করছি? এই যে এফেক্টেড এরিয়ার মানুষের এই ক্রিয়েটিনিন লেভেলটা কম পাচ্ছি, এলবিএম লেভেলটা কম পাচ্ছি কম্পেয়ার টু দা নন এন্ডেমিক এফেক্টেড পিপল, তাই না? মানে যারা এফেক্টেড না আর কি, তাই তো? স্বাভাবিক মানুষের থেকে এদের আমরা কম পাচ্ছি, ক্রিয়েটিন লেভেলটা কম পাচ্ছি আর এলবিএম লেভেল কম পাচ্ছি। আমাদের এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি তো আমরা এটা মেজার করতে পারি কম্পেয়ার করে, বুঝতে পারছো? জি আমরা তো একজন মানুষের সাথে কম্পেয়ার করি সেটা না, তোমরা তো স্ট্যাটিস্টিক্স জানো, বায়ো স্ট্যাটিস্টিক্স, তাই না? তো ওখানে জি স্যার। স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা দুইটা এরিয়ার মধ্যে যদি আমরা এই রিলেশনটা দেখি, এই গ্লুকোজ আর মানে দুইটা এরিয়ার মধ্যে যদি আমরা এই রিলেশনটা দেখি তাহলে বুঝতে পারবো রিলেশনটা কেমন, কোন এরিয়াতে বেশি। কিংবা আর্সেনিকের সাথে ওয়াটার হেয়ার নেলের আর্সেনিক আমরা মেজার করছি, তাহলে আর্সেনিকের সাথে যদি এই গ্লুকোজ ক্রিয়েটিনিন রেজাল্ট দেখি তাহলে বুঝতে পারবো, বুঝতে পারছো যে আর্সেনিকের সাথে এটা বাড়ছে না কমছে, বুঝতে পারছো না? জি স্যার। স্যার আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এখানে স্যাম্পল হিসেবে হয়তো 588 জনকে বেছে নিয়েছেন, কিন্তু এই সংখ্যাটা মানে স্ট্যান্ডার্ড যদি বলা হয় যে সর্বনিম্ন কত হলে অ্যাকসেপ্টেড হইতো স্যার? আচ্ছা, এখানে আসলে কোনো স্পেসিফিক কোনো নাই, যত স্যাম্পল নাম্বার বাড়ে একটা পেপারের তত স্ট্রেংথ বাড়ে। স্ট্রেংথ বুঝছো তো? মানে তুমি যত বেশি হ্যাঁ যত বেশি স্যাম্পল নিবা তত বেশি তুমি এই তোমার রিসার্চটাকে বলতে পারবা যে স্ট্রং। যে স্যাম্পল নাম্বার কম হলে সেটাকে অনেকে প্রায়োরিটি দেয় না, বলে কি স্যাম্পল নাম্বার আরো বাড়াইতে হবে, এই কম মানুষের মধ্যে হয়তো এই কম্পারিজন করে আমরা আপ ডাউন হয়েছে। কিন্তু যত স্যাম্পল নাম্বার বাড়বে তখন একটা স্পেসিফিক একটা স্ট্রং রেজাল্ট পাওয়া যায় যে হ্যাঁ এই রেজাল্টটাকে আমরা মানি, এই রেজাল্টটা ঠিক আছে। সো স্যাম্পল নাম্বার বাড়লে একটা স্টাডির স্ট্রেংথটাও বেড়ে যায়। যেমন এই ভাইরাসের ক্ষেত্রে যত মানুষের উপর প্রয়োগ করবা বেশি মানুষ হলে তারও কিন্তু একটা স্ট্রেংথ বাড়ে, বুঝতে পারছো? বেশি মানুষের উপর ট্রায়াল দিলে কমন যে টেস্ট গুলো স্যার মানে আমাদের দেশে অ্যাভেলেবল যেটা রেগুলার হচ্ছে, এইগুলোর যে বাংলাদেশিদের মধ্যে যে এক্সপেরিমেন্ট গুলো এগুলো কি স্যার আসলে অ্যাভেলেবল? যেমন আমাদের যে নরমাল রেঞ্জ গুলো আমরা ইউজ করি এগুলো তো আসলে ইন্টারন্যাশনাল, কিন্তু আমার তো মনে হয় স্যার এটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্ট বা আমাদের নিজেদের দেশের যদি কোনো এক্সপেরিমেন্টাল থাকে রেঞ্জ থাকে সেটা মনে হয় আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হওয়ার কথা স্যার। কিন্তু আমাদের দেশে এটা আসলে কি হু এ করে তো, হু কিংবা আরো কিছু অর্গানাইজেশন আছে এদের মাধ্যমে একটা রেফারেন্স রেঞ্জ সিলেক্টেড হয়ে গেছে, কিংবা আরো কিছু আছে আমেরিকান কিছু অর্গানাইজেশন আছে তারাও এরকম একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট একটা রেফারেন্স রেঞ্জ ওরাই ফিক্সড করে দিয়েছে। আসলে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ একা এগুলো করতেও পারে না, ওরা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দিয়েছে এখানে, বুঝছো? যেটা আমি বলি তুমি যেটা বলছো একদম 100% রাইট, সেটা করোনা ভাইরাস হোক আর যে কিছুই হোক, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশের রিজিওনাল এটা আলাদা, হ্যাঁ বাংলাদেশের মানুষের কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আলাদা থাকবে, কিন্তু বাংলাদেশের উপরে এই রিসার্চ গুলো আসলে দেখছো না, জেনেটিক সিকোয়েন্স একটা মনে করো যে একটা যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে বাংলাদেশের কি সাফল্য, বাট এটা তো বাইরের দেশে কিছুই না, বুঝতে পারছো? আমরা দেশ হিসেবে পিছিয়ে আছি, এটা তো আমাদের মানতে হবে।
তুমি যেটা বলছো 100% রাইট। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এগুলো একটা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি তাহলে তো বিশাল অ্যাচিভমেন্ট সেটা, কিন্তু ওইটাই তো পারি না, এটাই তো সমস্যা। আমরা এই যে ওদের দেশে ভ্যাকসিন নিয়ে প্রত্যেকটা উন্নত দেশে নিজেদের উপরে করে দেখে যে আসলে এটা আমাদের এখানে কার্যকরী কিনা, তারপরে ওরা অনুমোদন দেয়। আমাদের দেশে কখনো এরকম হয়েছে? ওই যে ভ্যাকসিন গুলো আনছো কখনো দেখছো যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটা গুরুত্বপূর্ণ? আর আমাদের এখন ভ্যাকসিন হলেই হয় এরকম হয়ে গেছে, বুঝছো না? জি স্যার, বিষয়টা এমনই। আর আমরা ওই ওই এর মধ্যে এখনো যাওয়া খুবই টাফ, আমরা এখন অতটা ডেভেলপড হই নাই আসলে, সত্য কথা যেটা রিসার্চে। আর যেটা বলছিলাম, কিন্তু স্যার বিভিন্ন প্যারামিটারের লেভেল তো আপ ডাউন আছে, যেটা যেরকম শুনেছি, যেমন ভিটামিন ডি লেভেল মানে আমাদের সাবকন্টিনেন্টের পার্সনদের অনেক কম তুলনামূলক। এই বিভিন্ন প্যারামিটারের আপ ডাউনের কারণে তো স্যার বিভিন্ন জিনিসই চেঞ্জ হয়ে যায়। এইটা তো তুমি তো ভালোই রিসার্চ বুঝো। হ্যাঁ অবশ্যই, এটা তো আমরাও, আমি নিজেও ল্যাবে আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি, যদিও আমি ভিটামিন ডি রেজাল্টটা পাই নাই, কিছু থাকে ভিটামিন তারপরে কিছু হরমোনের রেজাল্ট পাওয়া কিছু সময় টাফ হয়ে যায়, স্যাম্পলের উপর ডিপেন্ড করে। যাই হোক ওটা পাই নাই আমি, কিন্তু এটা তুমি অবশ্যই ভালো বলছো, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আইডেন্টিফাই করা উচিত, কারণ বাংলাদেশের পেশেন্টদের এগুলো কম থাকে। যদিও আমরা অনেক সান এক্সপোজার হই তারপরেও আমাদের ভিটামিন ডি লেভেল কিন্তু অনেক কম থাকে, এর পিছনে অনেক কারণও আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আমরা আসলে মিজার করি না, রিজিওনাল এরিয়া ভেদে এগুলো মিজার করি না, এটা আমাদের একটা ব্যর্থতা। তুমি এটা ভালোই বলছো, আমরাও তো ল্যাবে দেখছি বাংলাদেশে আমরা কম পাই কেন? কারণ এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে, হরমোনাল যে প্যারাথরমোন আরো কিছু থাকে না ভিটামিন ডি এর সাথে জড়িত, ক্যালসিয়ামের সাথে একটা রিলেশন দেখছি। যাই হোক অনেক কিছু কারণ আছে, রিসার্চ তো এইভাবেই হয়, তোমরা তো ভালোই বলছো এগুলো। তো তোমাদের মধ্যে থেকে আমি বলি, শোনো, তোমাদের মধ্যে থেকে এইভাবে আইডিয়া জেনারেট করে তোমরাও কোনো না কোনো পেপার পড়লে বুঝতে পারবা যে পেপার গুলো কিভাবে করে। শুধু একটু যদি স্ট্যাটিস্টিক্স জানতা তাহলে যাদের ইচ্ছা আছে তাহলে তারাও করতে পারতা, কারণ অনেকে গ্রুপ ওয়াইজ করা লাগে না, হ্যাঁ গ্রুপ ওয়াইজ করবা, একার পক্ষে যদি এটা কঠিন হয়ে যায়, কারণ একটা পেপারে 10 জন 15 জন, এটা পেপারের স্ট্রেংথের উপরে, পেপারটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমরা অথর নাম্বার বাড়াই। তো তোমাদের পেপার সাপোজ হয়তো অত ভালো হবে না, এটা স্বাভাবিক, কারণ প্রথম তো অত সম্ভব না। আমরা যেমন রিসার্চ এটা ডিজাইন করি, তারপর ডিজাইন করে সেটা বাইরে থেকে কোলাবোরেশন আছে, বাইরে থেকে আমরা অনেক কেমিক্যাল কিট পাই, সো আমাদের রিসার্চটা হয় একটু ভালো করা যায়। তোমাদের অত ভালো করার দরকার নেই, তোমরা 7-8 জন মিলে করবা, 7-8 জন একটা পেপারের জন্য ইনাফ, ঠিক আছে? 7-8 জন মিলে করলে ওইভাবে তোমরা অথর গুলো সিলেক্ট করে দিলা, 7-8 জন তোমরা নিজেরা বন্ধুরা মিলে, তখন দেখলে কি হবে, তোমরা অনেক ডায়াগনস্টিক, আমার কাছে 171 না 172 ব্যাচের কারা আসছিল, আমি তাদেরকে অবশ্যই সরি বলছি, কারণ আমি কিছুটা আইডিয়াও করছিলাম। হ্যাঁ, তো যা আছে তাই নিয়ে যুদ্ধ করার মতো ব্যাপারটা আছে না, আমাদের ক্লিনিক্যাল ডাটা যা আছে সেখান থেকে যদি আমরা একটা ডাটা নিয়ে দেখি, একটা রিলেশনশিপ দেখি, যে সাপোজ হার্ট ডিজিজের সাথে কিডনি ডিজিজের একটা কোমরবিডিটি, একটা কোরিলেশন দেখি, তাহলে হার্ট ডিজিজের সাথে কোন প্যারামিটার গুলো আছে, তারপরে কিডনি ডিজিজের সাথে কোন প্যারামিটার গুলো আছে, এগুলো একটু আমরা, অনেকে থাকে না আমাদের তো যারা ল্যাবে কাজ করে কিন্তু অনেকগুলো টেস্ট দেয় না, আমরা যদি ওগুলো একটু কালেক্ট করে 100 পেশেন্ট, হ্যাঁ 100 পেশেন্ট, এটা স্যার এরকম হওয়া পসিবল কিনা, যে দেখা গেছে আমার একটা পেশেন্ট আসলো অনেকগুলো টেস্ট, আমি তার সঙ্গে কাউন্সিলিং করে বিভিন্ন কমন কোশ্চেন গুলো জেনে তার এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো কি আর কি এই বিষয়গুলোতে অবশ্যই এই তার যে বক্তব্যটা নেওয়া এবং তার বিভিন্ন টেস্টের যে রেজাল্ট, এই রেজাল্ট গুলো আমাদের একটা ডাটা গুলো ইনপুট করে রাখি নিজেদের কাছে। এরকম দেখা গেছে 100-150 পেশেন্ট নিয়ে যদি একটা কোনো কমন কিছু পাওয়া যায়, এইটা আমি বলি এটা খুবই ভালো হয়। ইভেন কোশ্চেনারি বেসড স্টাডি তো আমার এক আপু আছে মাওলানা ভাসানী, আমার সাথে খুবই কাছের, সেও ইভেন এটা নিয়ে পাবলিশ করছে। কোশ্চেনারি বেসের মাধ্যমেও তোমরা পাবলিশ করতে পারো, জানো, যে শুধুমাত্র কোশ্চেনারি বেস দিও এই ক্লিনিক্যাল, যে হয়তো অনেকের সিমটম কি কি আছে, একটা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনারিও থাকে, নেটেও অনেক সময় পেপার খুঁজলেও পাবা যে এই ডিজিজের সাথে স্পেসিফিক কোশ্চেনারি কি কি আছে। তবে হ্যাঁ সবকিছুই কিন্তু একটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা থাকতে হবে তোমার কাছে, তুমি নিজের মতো একটা কোশ্চেনারি বানিয়ে নিতে পারবে না কিন্তু, বুঝতে পারছো? এই কোশ্চেনারি বানাইতে গেলেও তুমি পেপার সার্চ দিবা, যে এই কোশ্চেনারিটা কিংবা নেটে সার্চ দিবা, দেখবা একটা স্ট্যান্ডার্ডাইজড একটা কোশ্চেনারি তুমি পাবা, তখন সেই অনুসারে তুমি কোশ্চেনারিজ ওদের উপরে চালায়ে তুমি একটা পেপারও করতে পারবা। আবার এই যে ডাটাগুলো ক্লিনিক্যাল যে ডাটাগুলো আছে এগুলোর মাধ্যমে তোমরা চাইলে
পেপার করতে পারবা, এই অ্যাসোসিয়েশন গুলো দেখে তোমরা পেপার করতে পারবা। এই রিস্কটা কত, যাদের কিডনি ডিজিজ হচ্ছে, কিংবা ভিটামিন লেভেল গুলো তোমাদের কাছে থাকে। আমি বলি ভিটামিন ডি কত মানুষের কত ল্যাবে করায় না, তারপরে হচ্ছে ক্যালসিয়াম করায়, মানে ইলেকট্রোলাইট করায়, এইগুলোর মাধ্যমে রিলেশন দেখেও তোমরা বলতে পারো। এইগুলো যদি তোমাদের কাছে চার্টটা থাকে যে এই, আর যদি জানো যে এর গ্লুকোজ লেভেলটা অনেক বেশি, তাহলে ডায়াবেটিস পেশেন্ট গ্লুকোজ লেভেল 125 এর উপরে গেলে ভাবতেছো এই হচ্ছে ডায়াবেটিস, তাহলে ডায়াবেটিস পেশেন্টের অন্যান্য প্যারামিটার গুলো আমরা সাপোজ একটা করে নিলাম, 100-150 ডাটা যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এই ডায়াবেটিস পেশেন্টদের সাথে অন্যান্য যে প্যারামিটার, অন্যান্য যে হার্ট ডিজিজ বলো, কিডনি ডিজিজের যে প্যারামিটার গুলো, সেই প্যারামিটারে যদি আমরা একটা রিলেশন দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস হলে কিডনি ডিজিজটা কম হচ্ছে, ডায়াবেটিস যাদের হার্ট ডিজিজ বেশি হচ্ছে, এইরকম আমরা রিলেশনটা পেয়ে যাব তখন, তাই না? প্যারামিটার গুলো আমরা জেনে থাকলে, তাই না? এখন আমি বলি এই কথাগুলো আমি তোমাদের সাথে, আমার তো লাস্ট ক্লাস আজকে, এই কথাগুলো কেন বলছি, তোমরা যদি চাও তোমরা নিজেরাও কিন্তু এটা করতে পারো যদি পেপার পড়ে, কিন্তু একজন গাইডলাইন দিলে কি হয় তোমাদের জন্য ইজি হয়ে যায়। প্রথমে তো আসলে এগুলো বোঝা একটু মুশকিল হয়ে যায়, হ্যাঁ। তো অনেকের আগ্রহ, আমি দেখছি অনেকের আগ্রহ আছে আমাদের, কিন্তু ইনাফ মানে অপরচুনিটিস এর অভাবে মানে আমরা হয়তো আগাইতে পারি না, তাই না? জি স্যার। আমাদের একে তো ধারণা নেই, দ্বিতীয়ত হচ্ছে টপিক চয়েস বলেন বা একদম টোটালি আমরা এই বিষয়ে কিছুই জানি না বলা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি মনে করি আগ্রহ থাকলেও আমরা আগাইতে পারি না না। এখানে দুই একজন থাকতে পারে আমার উপর বিরক্ত হতে পারে, কিন্তু আমি মনে করি যে বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে আমি একটু যদি এগুলো বলি তোমাদের জন্য, আমি মনে হয় সেটা একটু জানা রাখাও ভালো, জেনে রাখাও ভালো। ক্লাস তো তোমাদের পরে নিবেই, ভালোভাবে ক্লাস শেষ করে দিবে, কিন্তু সাথে সাথে এগুলো তোমাদের জানা আমার মনে হয় যে উচিত। হ্যাঁ জি স্যার, এগুলো স্যার আমাদের, আমরা তো স্যার মানে আসলে বুঝিই না বিষয়টা স্যার। না, আর বায়োকেমিস্ট্রি আমরা গ্রাজুয়েট কমপ্লিট করে যদি এইগুলো একটু না জানি, আমি মনে করি আমরা সাকসেসফুল না, যত আমাদের রেজাল্ট ভালো হোক। স্যার আমি পার্সোনালি মনে করি সবচেয়ে মজার বিষয় হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো টিচারের মুখ থেকে এগুলা নিয়ে শুনি না, যার জন্য হয়তো আমরা এই বিষয়টা নিয়ে অনেকটা পিছিয়ে আছি আর কি। আপনি যেভাবে বলছেন এভাবে যদি আমরা একটু যদি আমরা সেটা নিয়ে রিয়ালাইজ করতাম, তাই না, এটা আমাদের জন্য অনেকটা মানে বেনিফিটেড হইতো। আর আমি তোমরা তো অনেক ভালো জানো, হ্যাঁ আমি দেখতেছি ভালো আগ্রহ আছে, ভালো জানো, কিন্তু আমি এগুলো একেবারে বলতেছি তো অনেক হযবরল মনে হতে পারে, কিন্তু এটা 5-7 দিন যদি একটা টাচে থাকা হয় না, তখন কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে ক্যাপচার করা যায়, তাই না? তো আমরা পরবর্তী থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবো ভাই, বিষয় নিয়ে কোনো আলোচনা বা আলোচনা অবশ্যই। হ্যাঁ, আমি যদিও আমি পিএইচডি তে ঢুকে যাবো না, তো আমি হয়তো তোমাদেরকে ওইভাবে হেল্প না করতে পারলেও কিছু ইন্ডিকেশন দিতে পারি, তাই না, যে এইভাবে তোমরা আগাইতে পারো। তো এই ইন্ডিকেশনটা আমার কাছ থেকে তোমরা পেতে পারো, কিন্তু আমি হয়তো তোমাদের সাথে ইনভলভ হয়ে কাজ করতে পারবো না এখন, কারণ আমার পিএইচডি তে বুঝছো তো, পিএইচডি তে অনেক প্রেসার থাকে। জি স্যার, আপনি নিজে অনেক চাপে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আমার কাছ থেকে ইন্ডিকেশন গুলো পাবা যে এভাবে তোমরা কাজটা আগাও। হ্যাঁ স্যার আপনি 3টা টপিক বলছিলেন। আমি তোমাদেরকে যদি কিছু স্ট্যাটিস্টিক্স শিখাই যেতে পারতাম, আমি যেটা পারতেছি না সেটা বলা ঠিক না, অল্প কিছু, তার মাধ্যমে তোমরা এই যে রাকিব বলো, এখানে নিত্যমন্ডল তো অনেক যারা আছে, তাসিন আক্তার, আরো অনেকে আছে, মোর্শেদ, তো এই মনে করো যদি 7-8 জন একটা গ্রুপ করতে, স্ট্যাটিস্টিক্স শুধু একটু জানতা, তাহলে এই প্যারামিটার গুলো, অ্যাসোসিয়েশন গুলো দেখায় তোমরা একটা পেপার লিখতে হতো। আমার থেকে তোমরা ভালো ইংলিশ বলতে পারো, ভালো ইংলিশ জানো, সো তোমরা ভালো লিখতে পারতা, লেখা কোনো ব্যাপার না, পেপার পড়লেই কিভাবে লিখতে হয় সেটা জেনে ফেলতা, বুঝতে পারছো? কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা যদি একটু জানতে, অনলাইনে এরকম স্ট্যাটিস্টিক্স ভরপুর, যদিও একটু বোঝা মুশকিল, কিন্তু একবার দেখাই দিলে ইজি হয়ে যেত। আর ভবিষ্যতে যদি মনে হয় স্ট্যাটিস্টিক্সটা দেখানো আসলে কি ওই অনলাইনে ওভাবে হয় না, একটু পাশাপাশি না দেখাইলে এগুলো আসলে সম্ভব হয় না, তারপরেও যদি আমি পারি তাহলে কোনো একদিন হয়তো আমি তোমাদেরকে এটা, যদি কোয়ারেন্টাইন অবস্থায়, যদি আমি যখন কোয়ারেন্টাইনে থাকবো তখনও যদি আমি পারি, একদিন যদি তোমরা চাও কয়েকজন, আমি জানি না, তার ওখানেও যদি আমি কিছু শেয়ার করতে পারি, তোমাদের জন্য এটা ইজি হবে, কারণ স্ট্যাটিস্টিক্স জানলে। স্যার আমরা চাই আপনি যদি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যদি ফ্রি থাকেন আমাদেরকে জাস্ট, আর আপনি তো স্যার আপনি যদি আমাদের সময় দেন তাহলে অনেক ভালো উইকলি তো স্যার ছুটি পাবেন অবশ্যই, যদিও চলে যান স্যার আপনি তো উইকলিও ছুটি পাবেন, এমন যদি হয় স্যার যে মানে ছুটির সময় যখন আপনি ফ্রি থাকেন যদি সময় দেন আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এটা ভালো, এটা ভালো, তোমরা এ করতে পারো, 4-5 জন 7 জন এমনি একটা থাকে, তখন যদি স্ট্যাটিস্টিক্সটা একটু জানতে পারো, আমি বলছি না অনেক জানতে হবে, কারণ পেপার যে অনেক ভালো হতে হবে সেটা না, তোমাদের জন্য একটা ডোর ওপেন হবে, একটা পেপার করো, ডোর ওপেন হবে, দেখবা সমস্ত বিশ্ব তোমাদের জন্য উন্মুক্ত, তোমাদের ডোর ক্লোজ করার তো দরকার নেই, দেশেই যে এরকম করতে হবে সেটা না, আমি দেশে খারাপ বলতেছি না, কিন্তু ডোর ওপেন হলে তো ভালো, তুমি যে কোনো জায়গায় একটা অপরচুনিটিস নিতে পারবা। তুমি, আমি বলি
হয়তো আমার মতো পেপার করতে পারবা না। আমি শুনো, করতে পারবা না এটা বলা ভুল, কারণ এটা করতে গেলে তোমাদের প্রচুর সময় লাগবে। আমার মতো গাইডলাইন আমার কোনো ক্রেডিট নাই, কারণ সম্পূর্ণ আমার স্যারের ক্রেডিট। সো এরকম স্যার তোমরা নাও পেতে পারো, স্বাভাবিক। যে আমার স্যার তো কি করে, রাতে ঘুমানোর মধ্যেও রিসার্চ করে, বুঝছো ব্যাপারটা? সো ক্রেডিটটা সম্পূর্ণ তার। কিন্তু তোমরা হচ্ছে দরকার হলে জাপান যাবা কিংবা অন্য অন্য জায়গায় যাবা, কোরিয়া যাবা, তারপরে তুমি ইউএসএ যাও, কানাডা যাও, অস্ট্রেলিয়া যাও, ইভেন সব দেশ তোমার জন্য উন্মুক্ত। এরকম কত স্টুডেন্ট আছে জানো, অন্য অন্য ইউনিভার্সিটি থেকে আমি দেখছি, মানে ভরপুর, সম্পূর্ণ ভরপুর। ইভেন মালয়েশিয়াতে কয়েকটা ভালো ইউনিভার্সিটি, সেখান থেকেও করে সব এখন অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, সব জায়গায় ভালো ভালো জায়গায়। কারণ তুমি যখন একটা বাইরের দেশ থেকে করবা না একটা ডিগ্রি, তুমি প্রথমে জাপান যাও, জাপান কিন্তু খারাপ দেশ না, খুবই ভালো দেশ। তারপরে কোরিয়া যাও দরকার হলে, সেখান থেকে তুমি ইউএসএ যাও, কানাডা যাও, কোনো প্রবলেম না। তো তোমার তখন এমনি দেখে নিবে, কারণ এসব দেশের একটা আলাদা সিগনিফিকেন্স আছে। জাপান, কোরিয়া, এসব দেশে তুমি যখন একটা এমএসসি করবা, হ্যাঁ, তখন আলাদা একটা সিগনিফিকেন্স আছে, তোমাকে ডেকে নিবে, আসো। আমি দেখছি না, আমার ইউনিভার্সিটিতে হচ্ছে সব, মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালায়া একটা ইউনিভার্সিটি আছে, তো ওখানে র্যাঙ্কিং কিন্তু 30-40 এর মধ্যে এরকম, মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি অফ মালায়া। তো সেখান থেকে আমার ইউনিভার্সিটিতে ভরপুর পিএইচডি তে গেছে, মানে সম্পূর্ণ ওখানের, মানে আমি যা দেখি ওখানকার এরকম। তো সুযোগ আসলে কি ইচ্ছা থাকলে অনেকভাবে সম্ভব, কিন্তু একটু গাইডলাইন হয়তো মানে অভাব পড়ে, এটাই হচ্ছে সমস্যা। তো তোমরা যদি চাও ওই স্ট্যাটিস্টিক্সটা দেখে নিতে পারো। আর এই প্যারামিটার গুলো তোমরা যদি অনেক সময়, তোমাদের অনেকের ল্যাবের অনেকের হয়তো এই ক্ষমতা আছে যে তোমরা এই প্যারামিটার গুলো, কিছু প্যারামিটার তারা জোগাড় করতে পারে। আমার জি সাথে স্যার, আরো আমরা স্যার মানে আমাদের যারা ল্যাবে কাজ করি স্যার, আমরা চেষ্টা করলে স্যার, যে আপনি যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ বা ভিটামিন ডি, এই প্যারামিটার গুলো স্যার আমরা চেষ্টা করলে এই স্যার প্যারামিটার আমি বলি, আমি তো 200-400 পেশেন্টের স্যার আমরা এটা মানে তৈরি করতে পারবো ডাটা স্যার। আমি নিজেও তো হচ্ছে ডায়াগনস্টিকে মানে জব করছি কিছুদিন, তাই না? সো জি, আমিও স্যার। জানি যে এইগুলো চাইলে করতে পারবা, কিন্তু ওখানে একটা থাকে যে ইথিক্যাল একটা পারমিশন নিতে হয়, এটা হচ্ছে সমস্যা, বুঝতে পারছো? মানে একটা যে ল্যাব হেড কিংবা যে থাকে, তার একটা ইথিক্যাল পারমিশন একটা থাকে, যে ইথিক্যাল পারমিশন নিতে হয়। যদি কারো এরকম যোগাযোগ থাকে তাহলে। আর একটা ওয়ে আছে রিভিউ পেপার লেখা, বুঝতে পারছো? রিভিউ পেপার কি বলতো? স্যার কেউ একটা জিনিস লিখছে, সেটার আমরা আবার সেটাকে, রিভিউ পেপার হচ্ছে এখানে অনেকগুলো পেপার অ্যানালাইসিস করে আমরা ওইটাকে করা আর কি, ব্যাখ্যা করা, যে এটা বলছে, ও এটা বলছে। সাপোজ এ বলছে যে এইটার মাধ্যমে ডায়াবেটিস হয়, ও বলছে ডায়াবেটিস হয় না। একটা মেকানিজম দেখাইছে যে এইভাবে মাধ্যমে এটা হচ্ছে, হ্যাঁ, মানে এই ডায়াবেটিসটা এভাবে হচ্ছে। আরেকজন দেখাইছে যে এটা না, এই মেকানিজমের মাধ্যমে ডায়াবেটিসটা হচ্ছে। মানে সম্পূর্ণ পেপারটাকে মনে করো 60-70-80টা পেপারকে ওই আমার একটা রিভিউ করা, ওই সম্পূর্ণ পেপারকে রিভিউ করে একটা রিভিউ পেপার লেখা। আর কিছু রিভিউ পেপার পড়লে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে রিভিউ পেপারটা এইভাবে লিখতে হয়, তোমরা সেভাবে সাজাতে পারো। রিভিউ পেপার লেখা তোমাদের জন্য ইজি, যারা ইংলিশ ভালো পারে আর একটু পেপার পড়বে তার জন্য রিভিউ পেপারে লিখতে পারে। ইভেন রিভিউ পেপার যার থাকবে সেও এইসব দেশে চলে যেতে পারবে, তারা জানবে যে রিভিউ পেপার লিখছে মানে তার এবিলিটিস আছে, রিভিউ পেপার লিখতে পারে। রিভিউ পেপার লিখতে গেলে কোনো ডাটা লাগে না। তো তাহলে তো স্যার এই জায়গাটাতে আরো সুযোগ বেশি থাকার কথা, কেননা একটা ইন্টারেস্টিং টপিকস বা রেগুলার টপিকস আমাদের জন্য যেগুলো, এই টপিকস গুলোর রিভিউ পেপার গুলো তো আসলে বেশি ইন্টারেস্টিং হওয়ার কথা স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন এরকম অনেক পেপার তোমরা 60-70-80টা তোমরা একটা টার্গেট করো যে এইটার উপরে আমরা একটা রিভিউ পেপার লিখবা। 70-80টা পেপার তোমরা সিলেক্ট করলা, তোমরা কয়েকজন মিলে হয়তো ভাগ করে নিলা, তুই এইটার উপরে লেখ, এই পার্টটা একটা পার্ট, তুই এই পার্টটার উপরে লেখ, তুই ওই পার্টটার উপরে লেখ। আরে ইজি তো, তাই না? হয়তো 1 মাস কিংবা 20 দিন টাইম নাও, দেখো যদি চেষ্টা করো, তোমরা যদি 7-8 জন এক একটা পার্ট নিয়ে নাও, তাহলে কিন্তু কাজ করার ইচ্ছা থাকতে হবে। 7-8 জনের মধ্যে একজন থাকে উফ পরে করবো নি, তাহলে হচ্ছে আগায় না। জি স্যার। তো তোমরা যদি চাও, তোমাদের অনেক সুযোগ আছে, রিভিউ পেপার লিখতে পারো। যদি তোমাদের এই সুযোগ না থাকে, লিখতে পারো বললাম আর সেটা হয়ে গেল সেটা না, তার জন্য তোমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে, তাই না? বুঝতে পেরেছি স্যার। রিভিউ পেপার লেখার ক্ষেত্রে কোনো প্যাটার্ন ফলো করা লাগে কিনা? যেমনটা হচ্ছে যে আমার একটা টপিক, যেমন হিমোগ্লোবিন নিয়ে যদি আমি লিখি, তো হিমোগ্লোবিন নিয়ে যে থিসিস গুলো আছে তার মধ্যে সব থেকে বেশি কোনটা অ্যাকসেপ্টেবল বা বেশি কোনটা স্ট্যান্ডার্ড, সেটাকে আগে লেখা, বা এ ধরনের কোনো আছে কিনা স্যার, প্যাটার্ন আছে কিনা যেটা ফলো করা লাগে বা কিছু? না, আসলে কি মানে আগে তোমার মনে করো হিমোগ্লোবিন লেভেলটা হয়তো তুমি দেখলা যে এই পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কমতেছে বাড়তেছে,
কিংবা এই হিমোগ্লোবিন লেভেল কমার সাথে এটা জড়িত, তুমি একটা টপিক সিলেক্ট করলা, তখন বিভিন্ন স্টাডিতে কি বলছে ওরা, একটা নর্মাল কথাও বলবা ইন্ট্রোডাকশনে যে এইগুলো হয়, হ্যাঁ আমরা দেখছি যে এইটার মাধ্যমে এত মানুষ মারা যায়, তারপরে এইটা হচ্ছে বাড়লে এইটার সাথে জড়িত, হ্যাঁ এই স্টাডিতে এই মেকানিজমটা দেখছে যে এইটা হয়তো এই রিসেপ্টরকে, আমি এমনি উদাহরণ দিচ্ছি, তোমার যেটা সেটা তো তুমি পেপার পড়লে বুঝবা, এখন এই অ্যাবনর্মালিটিস ঘটাচ্ছে, আরেকজন বলছে এই মেকানিজমের মাধ্যমে এটা বাড়াচ্ছে, এভাবে বিভিন্ন জনের এটা অ্যাকুমুলেট করা, আর ওর মধ্যে এটা বাড়াচ্ছে কিভাবে, একটা কমন মেকানিজম এবার তুমি একটা প্যারাই দিয়ে দিলা, যে আমার যেমন দেখছি ইনফ্লামেশন এন্ড নিওনেটাল স্ট্রোক, তাহলে এই স্টাডিতে কিভাবে এইভাবে বলছে যে ইনফ্লামেশনটা এই যে সাইটোকাইন গুলো বেড়ে যায়, তখন এইটা হচ্ছে সেল সারফেস যে মেমব্রেন, সেল মেমব্রেনটাকে রাপচার করে, এভাবে সেল ড্যামেজ করে, এটা বলছে একটা কমন মেকানিজম দাঁড় করে দিলা। তারপর আবার বলে দিলা যে এই ফার্স্ট স্টাডি যেটা পপুলেশন বেসড, এতগুলো স্টাডির মধ্যে দেখছে এবং দেখছে যে এই রিস্কটা এত গুণ বেশি, ঠিক আছে, এভাবে এক একটা প্যারা করলা। আমি যেমন ইনফ্লামেশন নিওনেটাল স্ট্রোক বললাম, আরেকটা আছে হচ্ছে ওই সাপোজ মাইক্রোগ্লিয়া অ্যাক্টিভেশন এন্ড অ্যাসোসিয়েশন অফ নিওনেটাল স্ট্রোক, এভাবে প্যারা প্যারা করলা, বুঝতে পারছো? তো এটা তুমি যেটা করবে তার উপর, আর এটার জন্য তোমাকে একটু রিভিউ পেপার কয়েকটা পড়তে হবে, 5-7টা রিভিউ পেপার পড়তে হবে, বুঝতে পারছো? তাছাড়া কিন্তু তুমি একটা আইডিয়া পাবা না যে আমার কিভাবে লিখতে হবে। আর আমি আজকে মানে অনেক কথা বলে ফেলছি, তোমাদের মাথায় একটু হয়ে যাচ্ছে, কিন্তু স্যার সমস্যা নেই। তারপরে স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আমরা স্যার কোভিড নিয়ে কোনো টপিক সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি হতে পারে স্যার, যদি একটু ধারণা দিতেন। মানে আমরা সাধারণত এখন 5-7 জন আছি, আমরা আমাদের ব্যাচেরই যারা এই কোভিড নিয়ে কাজ করি স্যার, তো আমাদের সুযোগটা বেশি থাকে হচ্ছে যদি এটা নিয়ে ইজিলি কোনো কিছু করার সুযোগ থাকে, তো সেক্ষেত্রে টপিকস কি হতে পারে বা কিভাবে কি করা যেতে পারে, এই সম্পর্কে যদি একটু ছোটখাটো ধারণা দিতেন স্যার। আচ্ছা, কোভিড নিয়ে কি আমার কাছে একটা রিসার্চ প্রপোজাল ছিল, আমি তোমাদেরকে ওটাও দিতে পারি, হ্যাঁ, যে ওখানে সিআরপি, ডি ডাইমার, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই মেজার করে, তো সেগুলো তোমরা দেখতে পারো। আর যদি কোভিড পেশেন্ট আগে থাকে, এখন হচ্ছে মেজার করে দেখো যে কি অবস্থা। সিআরপি, ডি ডাইমার, ইন্টারলিউকিন 6 আছে, এগুলোতে এইটাই আমি ইন্টারলিউকিন 6টা একটু পরেই বলতে যাচ্ছিলাম, রাকিব তুমি ভালোই বলছো, আমার ইন্টারলিউকিনের প্রতি আলাদা একটা আগ্রহ। তো ইন্টারলিউকিন 6 যদি মেজার করতে পারো, এটা একটা ইউনিক স্টাডি। সিআরপি, ডি ডাইমার দেখলা, ইন্টারলিউকিন 6 দেখলা, তাহলে তোমরা কিছু নরমাল মানুষের, তো তোমার কাছে থাকেই সিআরপি, ডি ডাইমার, হ্যাঁ, এগুলো তো কিছু নরমাল মানুষেরও থাকে, তো তোমরা নরমাল মানুষের সাথে এই কি বলে এই কোভিড পেশেন্টের একটা কম্পারিজন করলা, ওদেরও সিআরপি, ডি ডাইমার মেজার, অনেকে তো সিআরপি, ডি ডাইমার মেজার করেই, তো এইগুলো মেজার করে দেখলে যে কোভিড পেশেন্টের ক্ষেত্রে এটা কত গুণ রিস্কি, সেটাও তোমরা অ্যানালাইসিস করতে পারবা, বুঝতে পারছো? কিংবা কত বাড়তেছে সেটাও অ্যানালাইসিস করতে পারবা, এটাও একটা স্টাডি, বুঝতে পারছো? আরো অনেক কিছু আছে, আমার কাছে একটা ইয়েও আছে, আমি রিসার্চ প্রপোজাল একটা দাঁড় করেছিলাম অনেক আগে, যদিও সেটা পারি না আমি করতে পারি নাই, কারণ এটার জন্য আমার এখন ওইদিকে লেগেই থাকতে হবে, কিন্তু আমি একটু পিএইচডি তে এদিকে ঢুকে যাচ্ছি, তো এখন আমার স্যার ওইটা একটু বলবেন কি যেটা বলতে চাইলেন স্যার। কোনটা স্যার একটা রিসার্চ প্রপোজালের কথা বললেন। ও রিসার্চ প্রপোজালটা হচ্ছে আমি দরকার হলে মেল আছে না, মেল তোমাদের কারো মেল আমি দিয়ে দিই। নিত্য আছে, নিত্য স্যার তাহলে এটা লিড করতে পারবে স্যার, আপনি নিত্য আপনার সাথে যোগাযোগ করে স্যার ওই ইয়েটা করবে স্যার তাহলে। আচ্ছা, তোমাদের যেকোনো দুইজনকে আমি হচ্ছে দিয়ে দিবনি, হ্যাঁ, তোমরা নিজেরা দেখতে পারো, জাস্ট রিসার্চ প্রপোজাল তো ওটা তোমরা দেখতে পারো, ফলো করলে বুঝতে পারবে যে আমি কি করতে চাইছি, একবার পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন শুনো, এখন অনেক কথা বললাম, আমি জানি না এর মধ্যে কে বিরক্ত হচ্ছে। স্যার আমার একটা কথা, এগুলো বিরক্তির বিষয় না স্যার, এগুলো হ্যাঁ স্যার আপনি বলছিলেন টপিক চুজ করার আগে আমরা পেপারস গুলো আগে কয়েকটা পেপার পড়ার জন্য, সেক্ষেত্রে আপনি বলছিলেন গুগল স্কলার বলছেন, আরো 2টা সাইটের কথা বলছিলেন, ওই নামগুলো একটু বলতেন স্যার। সাইহেড বলছিল। আমি বলি, আমি এটা এখন দেখাবো, সেটা হচ্ছে, আর পেপার যদি রিভিউ পেপার লিখো তাহলে কিন্তু অনেকগুলো পেপার তোমাদের একটা টপিক সিলেক্ট করবা, তারপরে তোমরা পেপারগুলো আগে পড়তে হবে, পড়লে তোমাদের বুঝতে হবে যে আমরা এই একটা কমন টপিকস এই অনুসারে অনেকগুলো পেপার পড়ে আমরা একটা লিখবো, এবং ওই রিভিউ পেপারের একটা স্ট্রাকচারও তোমরা কয়েকগুলো স্ট্রাকচারও দেখে নিবা যে এরা কিভাবে আসলে লিখে, তখন তোমাদের যে প্রথমে অনেক ভালো হবে সেটা তো দরকার নাই, তাই না? তবে ইংলিশ তোমাদের অনেকে আছে ইংলিশ ভালো পারো, ইংলিশ যে খারাপ পারো সেটা না। আর রিভিউ পেপারটা তুমি বিভিন্ন পেপারকে সাইট করতে পারো, এখানে অনেক সাইটেশন থাকে, বিভিন্ন পেপারকে সাইট করে করতে পারো, একটা টেবিল করেও দেখাতে পারো যে এই এটল বলছে এই মেকানিজম বা এইটা বাড়ে, সাপোজ অ্যাজমার ক্ষেত্রে এটা বাড়ে,
তারপরে এই এটল, মানে একটা ইয়ে করতে পারো এরকম টেবিল, 20টা হয়তো এটল কিংবা 10টা হয়তো 12-15টা হয়তো অথর। এটল বুঝোই তো, ফার্স্ট হতো যে এই এটল দিয়ে আমরা করি। তো এটা দেখছে, এটা দেখছে, এটা দেখছে, এই মেকানিজম শর্টকাটে একটা টেবিলও করে দিলাম ওর মধ্যে। এগুলোকে একটা টেকনিক, যখন পড়বা তোমরা বুঝতে পারবে। একদিনে আসলে এগুলো বললে তোমরা মাথায় একটু ইয়ে হয়ে যায়, 5-7 দিন থাকলে তোমরা বুঝতে পারবা। ওকে, এখন এটা দেখতে পাচ্ছ এখন? স্যার আরেকটা কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার আপনি যে জবের কথা বললেন, স্যার আপনি ডায়াগনস্টিকে ছিলেন, স্যার আমাদের জব ক্ষেত্রে কোনটা বেশি মানে ভালো হবে বা ভালো, বা ডায়াগনস্টিকে করলে ওইটার মানে ওইটা কতটুকু ভালো বা এটা? আচ্ছা, আসলে আমাদের লাইফে আসলে স্যালারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিছু মনে করো না। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো আমি মনে করি ডায়াগনস্টিক, কিছু ডায়াগনস্টিক হয়তো বেশি থাকতে পারে, কিন্তু ডায়াগনস্টিকে আসলে স্যালারি অনেক কম অধিকাংশ জায়গায়। 25,000 টাকা হয়তো, সর্বোচ্চ 30,000 টাকা হয়তো, 25,000 টাকা, কিন্তু আরো কম স্যার। আরো কম। আসলে আমাদের লাইফে তো টাকা দরকার নাকি? তো আমি বলি স্যাটিসফ্যাকশনের সাথে সাথে আমার টাকাও দরকার, কিন্তু আমি মনে করি ডায়াগনস্টিকে ওই স্যাটিসফ্যাকশনটাও তুমি পাবা না। আর কারণ আমাদের দেশে ওইভাবে তোমার তো নেই রিসার্চ, নেই কিছু, আর এখানে শুধু কাজ করো কাজ করো এরকম একটা ভাব। এখানে তো তুমি শুধু কাজ করবে। আমি বায়োকেমিস্ট্রি হিসেবে ছিলাম, তো আমি তো অল টাইম করতাম। আমি 3 মাস 4 মাস ছিলাম, অল টাইম টেস্ট করতাম। বায়োকেমিস্ট্রি হিসেবে ছিলাম, তারপরেও টেস্ট করতাম, সিগনেচারও করতাম। তো এখানে আমি বলি, ডোন্ট মাইন্ড, আমি কোনো জবকে ছোট করতে পারি না, বাট পার্সোনালি আমি বলবো তোমাদের এর থেকে একটু ভালো কিছু তোমাদের ট্রাই করা উচিত, সুযোগ আছে। প্রমোশনেরও তো কোনো ওয়ে নাই। এই জন্য এখানে কোনো সিস্টেমই নাই আপু। সেটা হচ্ছে আপনি একসময় ল্যাব হেড হলেন, তারপরও আপনি ওই 2 জায়গায় করে অনেকে। কেন করে বলেন তো? আমি দেখছি না, ল্যাব হেডও অনেকে আছে 2 জায়গায় করে। সেটা হচ্ছে কারণ ওইভাবে তারা স্যালারিটা পায় না। আর 2 জায়গায় করতে গেলে কি রকম পরিশ্রম যায়, যারা করে 2 জায়গায় তারাই জানে। হ্যাঁ, আর এভাবে লাইফ চলে না। আর এখানে স্যালারিও কম, প্রমোশন নাই। প্রমোশন হয়ে আপনি কই যাবেন? সর্বোচ্চ হয়তো 10 বছর পর একটা ল্যাব হেড হলেন, 20 বছর 10-12 বছর পর ল্যাব হেড হতে পারলেন। তো ল্যাব হেড হয়েও তো আপনাকে সেই কাজই করতে হয়, আমি ঢাকাতে দেখছি না। তারপরে হচ্ছে বেতনও কম। সো আপনি এটাকে নিতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, বাট এটাতে স্ট্রাগল বেশি। আমি বলছি যে আপনার এর থেকে ভালো স্কোপ গুলোকে মানে চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো বিভিন্ন আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো আপনার ঢুকতে পারেন। ওটাতে প্রমোশনের এটা ভালো, আপনার পরিশ্রম করা লাগে প্রথমে। স্যার ফার্মাসিউটিক্যাল গুলো ছাড়া এমনিতে কোনো টেস্টিং ল্যাব বা টেস্টিং ল্যাব কিংবা যেমন আমাদের ড্রাগ, এই যে কি বলে ওটাকে, আমি নাম ভুলে যাই। যাই হোক, আমরা ড্রাগ যে বিভিন্ন চেকিং যে ব্যবস্থা থাকে, আমি নাম ভুলে যাই, তো ডোন্ট মাইন্ড আপু। এখন ওখানে ড্রাগ অফিসার নিয়োগ দেয়, আপনি ড্রাগ অফিসার হতে পারেন। বিভিন্ন ফুড যে অ্যানালাইসিস এ থাকে, ফুড ইন্ডাস্ট্রি, সেগুলোতে থাকতে পারেন। এগুলোতে আপনার নিজের মধ্যে একটা ভালো লাগাও কাজ করবে, এগুলোতে বেতনও ভালো। ড্রাগ অফিসারের জন্য স্যার আপনি যেটা বলতেছেন এটা আফটার গ্রাজুয়েশন নাকি স্যার? হ্যাঁ, আফটার গ্রাজুয়েশন। মোট কথা হচ্ছে কোনো ডায়াগনস্টিক লেভেলের চিন্তা করা যাবে না। না না আপু, আমি এটা বলি না। অবশ্যই স্যার, স্কয়ার হসপিটাল, তারপর এগুলো তো স্যার অনেক ভালো লেভেলে যাওয়া যায়। এগুলো তো সব সময় সবার সুযোগ হয় না। সবার সুযোগ হয় না। এখন ওইসব জায়গায় আপনি ভালো জায়গায়, তো আমি বলছি না, মানুষের তো আমাদের জবের সাথে সাথে আমাদের টাকাটাও খুবই দরকার লাইফে। এখন আমি ঢাকায় থেকে যদি তোমরা এখানে কেউ রাগ করবে না আমার কথায়, সেটা হচ্ছে আমি ঢাকায় থেকে যদি 25,000 টাকা ইনকাম করি, তাতে আমার চলে বলো? না স্যার। আমি সাপোজ যখন বিয়ে করবো, সাপোজ ডোন্ট মাইন্ড, এখানে কেউ কিছু মনে করবে না, ফ্র্যাঙ্কলি আলোচনা করছি, তখন তো আসলে এই টাকা দিয়ে চলবে না আমাদের। তো আমরা বায়োকেমিস্ট্রি পড়ে আমাদের তো একটা আলাদা টার্গেট থাকতে হবে, তাই না? একটু উপরে। এখন আমি হয়তো ডায়াগনস্টিক জব করব, কিন্তু আমার টার্গেটটা কিন্তু একটু উপরেই থাকতে হবে। আমি জবকে ছোট করছি না, যদি অন্য সুযোগ পেতে হয়, আমি তো ডায়াগনস্টিকে জব করছি, কিন্তু ফার্দার অন্য জায়গায় ট্রাই করতে হবে, আর আরো ভালো জায়গায় ট্রাই করতে হবে। বসে থাকলে চলবে না। আমি যে ডায়াগনস্টিকে ঢুকছি মানে ডায়াগনস্টিকে বসে পড়ছি এরকম না, আমাদের ট্রাই করতে হবে। তবে স্যার এরকম দেখছি স্যার যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেক ভালো একটা সিজিপিএ আছে 7 এর উপরে, তারপরও দেখা গেছে সে জব করতেছে হয়তো 15,000 16,000 টাকা বেতনে। আবার শুধু ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড,
সে দেখা গেছে যে আরো 22 থেকে 25 হাজার টাকা স্যালারি নিয়ে চাকরি করতেছে। তো স্যার আমার মনে হয় এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। আর পার্সন টু এটা পার্সন হচ্ছে ভেরি করে, আর সবাই চায় বেশি টাকা ইনকাম করতে, কিন্তু কেউ হয়তো পারে কেউ পারে না, আর কেউ চেষ্টা করে আর কেউ থেমে যায়, এটার মধ্যে পার্থক্য আছে। তো আর এখন কি বিভিন্ন এই যে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, তারপরে বিভিন্ন ঢাকা বিভিন্ন মেডিকেলেও এখন হচ্ছে নিয়োগ হচ্ছে, হ্যাঁ। তো আমরা সেগুলোও দেখতে পারি। তারপরে হচ্ছে আইসিডিডিআরবি তে অবশ্য রিসার্চ বেস কাজ হয়, কারোর ইচ্ছা থাকলে ওখানেও জয়েন করতে পারি, হ্যাঁ। আর এইগুলো তো আমরা অ্যাটমিক এনার্জি কমিশন বলো, তারপরে এনআরবি বলো, আরো অনেকগুলো আছে, তো এরকম আমরা ট্রাই করতে পারি। যদিও এগুলো তো সরকারি, তো এগুলো তো সরকারি সিস্টেম একটু টাফ, কিন্তু ট্রাই করতে পারি। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এখানেও ট্রাই করতে পারি। স্যার আপনি যেগুলো বলতেছেন এই জায়গায় আমাদের প্রতিযোগিতা করে টেকা পসিবল স্যার? পসিবল অবশ্যই, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু এই ড্রাগ, আমি বললাম ড্রাগ অফিসার কিংবা ফুড রিলেটেড যে এগুলো আছে, ফুড অফিসার, এগুলো খুবই ভালো জব, হ্যাঁ। তো আমরা চেষ্টা করতে পারি। আর একটা কথা হচ্ছে, এখানে আমি কিছু মেয়ের সাথেও কথা হয়েছে, তারাও আগ্রহী, এটা আমার খুবই ভালো লাগছে যে মেয়েরা এখন কিন্তু চ্যালেঞ্জ নেয়। যদি কেউ বাইরেও যায়, যদি অনেক স্ট্রাগল করা লাগে, তার লাইফটাকেও সেভাবে, কারণ আমরা গেলে কি আমরা স্ট্রাগল করবো না? জি স্যার। তো আমি যদি পারি, সাপোজ আমার বান্ধবীরা করছে না, তারা যদি পারে, তো তোমরা পারবে না? তোমরা তো আরো আমাদের থেকে আরো বেশি আপডেটেড, বেশি স্মার্ট, বুঝছো? সো তোমরাও পারো, ওই সুযোগটাও তোমরা নিতে পারো। তোমরা চাইলে দরকার হলে তুমি কোরিয়াতে যাও, তুমি সাউথ কোরিয়া, এই উত্তর কোরিয়া না কিন্তু, এখন সাউথ কোরিয়া ভালো দেশ, অনেক ভালো দেশ, সাউথ কোরিয়া, জাপান, এসব দেশে যাও, পরিশ্রম করো। তারপরে হচ্ছে তোমরা দরকার হলে ইউএসএ, কানাডা, এগুলো তো তোমার ডোর ওপেন হবে। তোমরা এখানে চেষ্টা করো, তোমরা হচ্ছে ডোর ওপেন রাখো, ডোর ক্লোজ করবা না। যে আমি একটা ডায়াগনস্টিকে ঢুকছি মানে আমার ডোর ক্লোজ করে দিলাম, আর কোনো ডোরে আমি ঢুকবো না, সেটা করবা না। ডোর ওপেন রাখবা, কোনো ডোর ক্লোজ করবা না। যেখানে যা চেষ্টা করতে হবে, সোর্স বের করতে হবে, চেষ্টা করতে হবে। আর ডায়াগনস্টিকে লিমিটেড থাকবা না তোমরা। ডায়াগনস্টিকের জব ভালো, কিন্তু আমি বললাম না যে হয়তো সবার পক্ষে এটা হয়তো মেনে নেওয়া সম্ভব হবে না, এক একজন এক এক রকম। ওই যেটা বললো রাকিব, এক একজন এক এক রকম। সো আমি মনে করবো যদি ডায়াগনস্টিকে ঢুকো, তবে ওইখানেই যে আমি বসে গেলাম এইরকম চিন্তা ভাবনা করবা না, বুঝতে পারছো? জি স্যার। স্যার আপনি থাকলে খুব ভালো হতো স্যার, আমাদের হসপিটাল থেকে রিসার্চের জন্য অনুমতি নেওয়া আছে তো স্যার, ডাটা কালেকশনের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো জি স্যার, রাকিব স্যার কয়েকদিন আগে থেকেই মানে এই বিষয় নিয়ে অনুমতি অলরেডি নিয়ে নিয়েছে, আমি চেয়ারম্যান অনুমতি নিয়ে নিয়েছে। ও তাহলে তো এটা খুবই ভালো, খুবই ভালো। রাকিব ভাই কোন হসপিটালে আছেন? কল্যাণপুর, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হসপিটাল। তো এইটা তো খুবই ভালো, হ্যাঁ। অনুমতি কি পারমিশনটা নেওয়া থাকলে, ইথিক্যাল পারমিশন নেওয়া থাকলে ডেটাগুলো নেওয়া যায়। পারমিশন আমি লিখে অলরেডি নিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আর আমরা তো কারো পার্সোনাল কোনো ডাটা পাবলিশ করি না, আমাদের এটা ডাটাটা থাকে হচ্ছে ওভারঅল, কোনো কারো নাম দিয়ে না, কিছু না, একটা ওভারঅল একটা আইডি আমরা এই করি যে আইডি এত, তার নামটা হয়তো আমরা রাখতে পারি, কিন্তু আমরা তো রিসার্চ আর্টিকেলে কখনোই কারো নাম পাবলিশ করি না, আমরা এটা ওভারঅল রেজাল্ট, ওভারঅল অ্যাসোসিয়েশনটা এইগুলো দেখি, তাই না? সো এইটার ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব রাকিব, যদি চাও। স্যার আমি ট্রাই করতেছি, আমাদের একটা চলতেছে, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, না আমাদের অনেকে স্যারটা তো, আমি তো বরং হচ্ছে খুবই দুর্বল টিচার বলতে পারি, এখনো ছোট, হ্যাঁ। তো আমাদের অনেকে আছে সিনিয়র যারা, কিন্তু সমস্যা কি হয়, এইটার পিছনে অনেকে লেগে থাকে না, একটা বয়স পরে কি হয়, রিপোর্টটা আছে না, ডোন্ট কেয়ার, এখন হচ্ছে একটু আরাম করব, এটাই লাইফে, এটাই হয়। কে প্যারা নিতে চাই বলো তো একটা বয়স পরে? এখন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে বড় হচ্ছে, সারা মানে রাত্রে জেগে, এটা কিন্তু এখন আমাদের দ্বারা সম্ভব, কিন্তু বুঝতে পারছো? আসলেই প্যারা স্যার, আমার ডিউটি 7 ঘন্টা, এগুলোর জন্য আমার 10 ঘন্টা 12 ঘন্টা থাকা লাগে হসপিটালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না আমি এটা বলছি, আর বাইরের দেশে কিংবা আমি অনেকের আছে প্যাশন, রিসার্চের প্রতি একটা ভালোবাসা থাকে, তারা সারা রাত মনে করো জেগে হোক, সারা রাত তো জাগা লাগে সেটাও না, তারা সময় দিতে পারে, কিন্তু অনেকেই সময় দেয় না। এই জন্য আমাদের টিচাররা কিন্তু এলিজিবল, আমি মনে করি কি আমার থেকে সবাই অনেক অনেক ভালো। আমি তো দেখছি সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপর আমি তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে, সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং ফ্যাকাল্টি ফার্স্ট সেকেন্ড এর মধ্যেই, থার্ড সর্বোচ্চ। সো অনেক সবাই একদম, আমি মনে করি কি বলবো, আমি তো নিজেই হচ্ছে একটু দুর্বল লাগে যে সবাই তো অনেক ভালো, বুঝতে পারছো? তো তারা যদি চেষ্টা করতো অনেক ভালো হতো, কিন্তু ওই যে রিসার্চটা হচ্ছে ভালোবাসা, সময় দেয়া, চেষ্টা করা, তাহলে তোমাদের জন্য ভালো হইতো। তো তোমার পক্ষে সম্ভব রাখি, বুঝতে পারছো? মানে তোমরা একটা গ্রুপ করেও তোমরা আগাইতে পারো,
কোনো সমস্যা না। শুধুমাত্র আচ্ছা। একটু স্ট্যাটিস্টিক্স যদি তোমরা একটু শিখে নিতে পারতা, বিভিন্ন কোর্সও পাওয়া যায়। যারা বললাম না ঢাকার ছেলে মেয়ে তো আরো চ্যালেঞ্জিং, এবং এরা তো পারে, একটা কোর্স করে নিল স্ট্যাটিস্টিক্স এর। এরকম অনলাইন কোর্স তো অনেক পাওয়া যায়। তারপরে হচ্ছে এমনি কোর্স পাওয়া যায়, বায়োস্ট্যাটিস্টিক্স এর কোর্স তো এখন অ্যাভেলেবল, বুঝতে পারছো? জি স্যার। কোর্সও করে নিলা, কোর্স একবার করে নিলে তোমরা ওই স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করে তারপর পেপার তো করা তোমাদের পক্ষে কোনো ব্যাপারই না। স্যার আমাদের তো কোর্স আছে বায়োস্ট্যাটিস্টিক, এবং ম্যাডামরা তো অনেক হেল্প দেখলাম স্যার, আমাদের যে টিচার গুলো ক্লাস নিল স্ট্যাটিস্টিক্স, ওগুলোর সাথে যোগাযোগ করলে অনেক হেল্প পাওয়া যায়। এই তো তোমার ওই রাকিব আমাদের সেই কোর্স করাইছে, বুঝছো? না না, আমাদের মোটামুটি অনেক ভালো করেছে সামিরা ম্যাডাম। আচ্ছা শোনো, ওইরকম কোর্স পড়ায় কিন্তু অনেক কিছু বুঝবা না, এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে। হ্যাঁ, মানে স্ট্যাটিস্টিক্স কোর্স পড়ায় অনেক কিছু বুঝবা না, মানে এই কোর্স করা আর হচ্ছে স্যার যেটা বলতে সেটা তো আলাদা। রাকিব ম্যাম আমাদের তো জাস্ট মানে না, ধারণা আমাদের বেসিক একটা ধারণা দিয়েছিল। ওগুলোর জন্য তো আলাদাভাবে হেল্প করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, রাকিব যেটা বলছে হেল্প করতে পারবে যদি তোমরা তার সাথেও একটা কোলাবোরেটিভ কাজ করো, তার যদি আগ্রহ থাকে যে এই ডাটা। স্যার খুব একটা বেশি হেল্প করতে পারবে না, কারণ হচ্ছে ম্যামরা বলবে আমরা তো ডিপার্টমেন্টাল না। না না, Departmental। আমি বলি আপু, মিতু আপু, সেটা হচ্ছে এখানে ডিপার্টমেন্টাল হওয়া লাগবে না তো। আমরা তো রিসার্চটা ডিপার্টমেন্ট বেস না, সেটা হচ্ছে রিসার্চটা হচ্ছে আমরা কয়েকজন মিলে, এর সাথে ডিপার্টমেন্টের সম্পর্ক যে অনেক বেশি সেটা না। আমি মনে করো তোমরা হয়তো একজন স্যারের নিতে পারো, কারণ একজন টিচার, একটু সিনিয়র টিচার, হ্যাঁ এরকম যদি নিতে পারো, টিচার অ্যাফিলিয়েশন আছে এরকম কাউকে পেপারে ঢুকাতে চাইলে যে কেউ রাজি হবে তোমরা যদি, তখন একটা টিচার যদি ওখানে করেসপন্ডিং অত থাকে তোমাদের জন্য সেটাই, কারণ তোমরা ওইটা নিজেরা করলে তখন গুরুত্ব পায় না রিসার্চটা। যদি একজন টিচারকে তোমরা নিবা, সিলেক্ট করবা, তোমরা 7-8 জন মিলে একজন টিচার সিলেক্ট করবা, যে এই টিচারটা আমাদের একটু সুপারভাইজ করবে, কিংবা ওই করেসপন্ডিং অথর বলে লাস্টে। তোমরা তো স্টুডেন্টরা যদি করেসপন্ডিং অথর হও, তাহলে মনে করো যে পেপারটাকে অনেক সময় দেয় না, মানে একটু স্যার এমনিতেও তো স্যার আমাদের গাইডলাইন দরকার, সেজন্য একটা টিচার থাকলে আমাদের জন্য বেশি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর আসলে কোন পার্ট গুলো বেশি প্রয়োজন হয় একটু যদি বলতেন স্যার। এখানে আমি বলি এই টি টেস্ট বলি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট একটা, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, তারপরে হচ্ছে অন ওয়ে অ্যানোভা টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, অন ওয়ে অ্যানোভা টেস্ট, তারপর হচ্ছে কাই স্কোয়ার টেস্ট একটা আছে, কাই স্কোয়ার টেস্ট। স্যার এগুলো তো নামই শুনি নাই। নাম আমি বলছি আমাদের না। স্যার যাও কাই স্কয়ার টেস্ট ছিল, ম্যাম ওটা স্কিপ করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন লাইনার রিগ্রেশন অ্যানালাইসিস, এগুলো তো পড়ছিলাম মনে হয়। লাইনার পড়ে লাভ নাই, রাকিব, সরি লাভ নাই বলা ভুল, পড়লে এখন কি প্র্যাকটিক্যালি দেখতে হবে। হ্যাঁ জি স্যার। পড়লে কিন্তু ওইটা মাথায় মানে আসবে না এই কাজের ক্ষেত্রে। পড়লে তোমার মাথায় একটা কি থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে হলে যেটা সুবিধা হয় সেটা হবে। জি স্যার, ওইটাই। একটা হচ্ছে লাইনার রিগ্রেশন অ্যানালাইসিস, লাইনার রিগ্রেশন অ্যানালাইসিস, এই মেন এইগুলো যদি আমরা দেখি তাহলেই হবে। শুনো, এর মধ্যে আমরা আছে বার ডায়াগ্রাম, একটা আছে বার ডায়াগ্রাম করা ব্যাপার না এর মধ্যে, বার ডায়াগ্রাম। তারপরে এই এখানে আছে যে লাইনার রিলেশনশিপ দেখা একটা, এটারও আছে, এটা এক্সেলেই পাবা। লাইনার রিগ্রেশন আর বার ডায়াগ্রামটা কোথায় পাবা বলো তো? এক্সেলেই পাবা। এইটা। আর এই যে লাইনার রিগ্রেশন, কাই স্কয়ার, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এটা হলো এসপিএসএস এর মাধ্যমে করি। একটা সফটওয়্যার নাম হচ্ছে এসপিএসএস, এবং এই সফটওয়্যারটা আমি যদি আমার কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো, হ্যাঁ স্যার দিয়ে দিলে ভালো হয় মনে হয় স্যার, যদি দিতে। আচ্ছা, এটা আসলে ওইভাবে না তো, তোমরা সবাই ব্যস্ত থাকো, শনিবারে শুধু আমি ক্যাম্পাসে যেতে পারি ডিপার্টমেন্টে, তারপরে তোমরা সবাই ড্রাইভ করা সম্ভব হবে স্যার, ড্রাইভ মেক করা সম্ভব। শনিবার আমি আসতে পারবো স্যার আমরা যারা আগ্রহী স্যার, আমরা কয়েকজন মিলে স্যার, আপনি যদি যাওয়ার আগে স্যার আমাদের সাথে লাস্ট একবার করে যেতেন স্যার। স্যার দেখা যদি করতেন স্যার লাস্ট শনিবার, একবার। স্যার কালকেই তো তাহলে শনিবার। রাকিব কালকে শনিবার তুমি ভার্সিটি যাও, স্যারের সাথে দেখা কইরো। শোনো, তোমাদের ওই প্রেসারটা নিতে হবে না, যদি তোমাদের আমি যদি পারিও দেখা করতে তারপরেও করবো, মানে জব আছে তোমাদের এই জন্য বলছি। হ্যাঁ, জব থেকে ম্যানেজ করে এভাবে কষ্ট করার দরকার নাই। আমি দরকার অনলাইনেও দেখাতে পারি, আর হচ্ছে এটা একদিনে দেখানো তো সম্ভব না আসলে, বুঝোই তো, এগুলো একদিনে দেখালে তোমরাও পারবে না। আর শুধু আমি স্পেসিসটা তোমাদেরকে প্রোভাইড করতে পারলে তোমরা ওইটার মাধ্যমে
আমার কাছে যদি কিছু লেখা আছে কয়েকটা, ওইগুলাই স্যার হ্যান্ড আউট গুলো যদি আমাদের একটু দিতেন তাহলে অনেক হেল্প। হ্যান্ড আউট গুলো আমি আসলে করতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে সব করতে পারিনি। আর আমার খাতাটা হচ্ছে আমার ডিপার্টমেন্টে, বুঝতে পারছো, আমার নিয়ে আসা হয় নাই। তো কিছু হ্যান্ড আউট আছে অল্প কিছু, তোমরা ওগুলো প্র্যাকটিস করতে পারবে। আমি যদি স্পেসেসটা দিয়ে দিই না, আমি আমার যে লেখাটা আছে। স্যার আপনি ক্যাম্পাসে আসবেন কবে আগামীতে? আচ্ছা আমি ক্যাম্পাসে যেতে পারি কালকে। স্যার আমি কালকে আগামীতে কবে যাব জানি না স্যার। কালকে বলতে তাও কয়টার দিকে হতে পারে স্যার? ওই তো কালকে আমার তো আজকে তো আমার লাস্ট ক্লাস, সো আমি 10টার দিকে যাব। কালকে 10টায় স্যার। স্যার যদি কালকে আপনাকে একটু ডিস্টার্ব করি 5টা মিনিট দিতে পারবেন কিনা স্যার? মানে কোথায়? জাস্ট ওই যে স্যার যদি আমাদেরকে ইয়াগুলো দিতেন আমরা হয়তো ফটোকপি করে রেখে দিতাম। এটাই তো ভাই বললো স্যার যে কালকে ফ্রি আছে গেলে আমরা অনেকক্ষণই কথা বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ কথা বলতে পারো। আর হচ্ছে কি স্পেসেসটা আমি তোমাদেরকে যদি কেউ যদি একজন ল্যাপটপ থাকে, ল্যাপটপে যদি ইনস্টল করে নিতে পারো তোমরা, তারপরে কি হয় ওখানে একটা কোড থাকে, এই কোডটা কিন্তু তোমরা সবাই পাবা না, বুঝতে পারছো? স্যার কোডটা আমাকে দিয়ে দেন স্যার, আমি এটা ডাউনলোড করে নিব না স্যার। আচ্ছা আচ্ছা দিয়ে দিবনি। কোডটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা কোড না থাকলে ইনস্টল করতে পারবে না ওই কোডটা, ঠিক আছে? ওই কোডটা হচ্ছে আমি আমার ল্যাবে হচ্ছে, আমরা তো জানো এগুলো কাজ করি, সো ওই কোডটা আমার কাছে আছে। কোডটা তোমরা ওখানে দিয়ে দিলে তোমরা তখন ওটাকে ইনস্টল করে নিতে পারবা। কোড ছাড়া তোমরা পারবে না। স্যার আমরা একটা ফেসবুক গ্রুপ খুললে স্যার আপনি যখন স্যার আপনার এই জিনিসগুলো স্যার আপনি গ্রুপে যদি আমাদের বলে দেন স্যার এটা বেশি ভালো হইতো। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কারো কাছে রিচ করার দরকার হতো না স্যার। গ্রুপ থেকে স্যারের সাথে পার্সোনালি কথা বলে এটা আরো বেটার। আচ্ছা এটা কথা বলতে পারো, কারণ আর হচ্ছে আর আমি ইদানিং কি হয়েছে একটু একটু কিন্তু তোমরা কিছু মনে করো না, আমি একটু ব্যস্ত হয়ে যাব, বুঝছো? আমি মানে এই সময়টা আমার জন্য হয়ে গেছে কি, আমাকে হচ্ছে সোমবারে হচ্ছে আমার অস্ট্রেলিয়ান প্রফেসর হচ্ছে ডাটা দিবে, আমার পেপারের ডাটা, মানে আমি এখনো যেতে পারি নাই, শুরু করতে পারি নাই। আমার প্রতিদিন ভোরবেলা মিটিং থাকছে, সেমিনারে পার্টিসিপেট করতে হচ্ছে, কনফারেন্সে পার্টিসিপেট করতে হচ্ছে, আবার হচ্ছে এই কি বলে এই ডাটা দিবে। এনার হচ্ছে ইউরোপের সাথে কোলাবোরেশন। এখন যে তার স্টুডেন্ট তো তাকে ইনভাইট করলে আমাকেও ইনভাইট করে দিচ্ছে। এখন আমি পড়ে গেছি মহা বিপদে। মানে আমি এখন শুরুই করি নাই, তার আগেই যে এতে পড়ে গেছি। ওখানে যাওয়ার পরে তো আমার এই কাজগুলো করতে হবে, কিন্তু আমার দেশেও এখন যাওয়ার আগে একটা আলাদা মেন্টাল ব্যাপার আছে, বাড়িতে যাওয়ার ব্যাপার আছে, সেগুলো করতে পারতেছি না। তো আমি যেটা করবো, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিব, তোমরা যদি স্পেসেসটা এখন নিয়ে নিতে পারো আমার কাছ থেকে, একজন নিয়ে নিলে দেন তোমরা হচ্ছে আরেকজনকে দিয়ে দিবা, আরেকজনকে দিয়ে দিবা, হয়ে গেল, তাই না? জি স্যার। বড় ওনাদের থেকে কেউ আসলে আমিও যাইতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আর যদি আজকে মানে কালকে নিতেও না পারো, আমার সাথে পরে একদিন যোগাযোগ করলে আমি যদি কখনো যেতে পারি, হ্যাঁ, যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলে স্পেসিসটা পাইলে তোমরা যদি ওইখানেও কিছু ডাটা নিয়ে যদি এরকম কিছু ডাটা জাস্ট বসে, যদি আমি কিন্তু ডাটা দিব না, কারণ রিসার্চের ডাটা দেওয়া কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ, মানে আমরা যেটা করছি সেটা। তো তোমরা একটা ডাটা মনে করো এমনি বসে যদি অ্যাসোসিয়েশনটা জাস্ট দেখো, এমনি প্র্যাকটিস এখন। তারপরে তোমরা যখন ডাটা কালেক্ট করবে তখন তো প্র্যাকটিস না, তখন তো তোমরা এমনি করবা। হ্যাঁ, তো এই যে অ্যানালাইসিসটা, এই লাইনার রিগ্রেশন, তারপরে হচ্ছে বার ডায়াগ্রাম করো, তারপরে হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, দুইটা ভেরিয়েবলের মধ্যে দেখতে গেলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, আর দুইটার বেশি যখন তিনটা দেখবো, দুইটার বেশি হয়ে গেলে অনওয়ে দেখি। তো এই টেস্ট গুলো দেখলা, ইজি টেস্ট, এগুলো ইজি কোনো ব্যাপার না। আরেকটা আছে কোরিলেশন টেস্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট, বুঝতে পারছো? এটা আরএস মেজার করি আমরা, যে এর আরএস টা কত, কোরিলেশন কোএফিসিয়েন্ট কত স্ট্রং, সিগনিফিকেন্স ওখানে থাকবি, এইগুলো যদি দেখানো যায় তো আমি নিজেই তো অনেকদিন এর মধ্যে নাই, তো আমি ইউটিউব ভিডিও আছে, হ্যাঁ ইউটিউবে ভিডিও পাবা। সো এই স্পেসিসটা তোমরা যদি নিতে পারো তোমরা নিজেরাও এটা আগাইতে পারবা। যাদের আগ্রহ আছে এটা চেষ্টা করলে কিন্তু সম্ভব। হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা নিজেরা, তোমরা প্রথম রিসার্চটা হবে যে হিউজ রিসার্চ হতে হবে তা না, তোমরা একটা আগাও না, একটা করে আগাও না, একটা ডাটা অনেকগুলো কালেক্ট করে এই পেপারটা কিভাবে লিখতে হবে, পেপারগুলো একটু পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিছু পেপার পড়লে। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, আমি হচ্ছে হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করতাম, দীর্ঘ 8 মাস জব করেছি। তো ওখানে দেখা গেছে আমি যখন 3 মাস লঞ্চ হয় তারপরে আমি গ্রস দিতে পেরেছিলাম, স্যাম্পল গ্রস দিয়েছিলাম। ইভেন ম্যামদের হচ্ছে স্লাইড দেখার পরে ম্যামরা যখন ক্যান্সারটা ডিটেক্ট করতো তখন সেটা আবার আমাকে দেখাতো, যে দেখো আমার আগ্রহ ছিল বলে দেখাতো। তখন আমি কিছু পেপার দেখেছিলাম ক্যান্সার নিয়ে, যেমন ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে, তারপরে
হচ্ছে ইউটেরাসের ক্যান্সার কেন হচ্ছে, তারপর কোলন ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সার গুলোর মানে ছোট বাচ্চাদেরও হচ্ছে। ইভেন আমার দেখাতে আমি 14 বছরের বাচ্চারও ব্রেস্ট ক্যান্সার পেয়েছি যখন আমি কাজ করেছি ওখানে। তো এখন আমি ওটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু মানে আমি আর পরে সাপোর্ট পাইনি। তারপর ওই ল্যাব থেকে আমি পরে সরে আসছি, আমি আর এখন ওখানে ইনভলভ নেই। তাহলে আমি এখন যদি এটা কন্টিনিউ করতে চাই, তাহলে আমি এভাবে কিভাবে করলে এটা আমার জন্য বেটার হবে? আচ্ছা, এখন এটা আসলে কি ল্যাবের ওদের হেল্প ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না এটা, বুঝছেন? ল্যাবে যদি ওদের হেল্প না পান তাহলে করতে পারবেন না। এখানেও যেটা বললাম ইথিক্যাল পারমিশন একটা ফ্যাক্ট, তো সো আপনি ওটা করতে পারবেন না। আপনারা এখন একটা করতে পারেন, এখন হয়তো পছন্দের সাবজেক্ট আপনি আপনার ক্যান্সার নিয়ে করার, কিন্তু অনেক সময় সুযোগ পাওয়া যায় না এগুলো। ওরা যদি আপনাকে হেল্প করে কিংবা ইথিক্যাল পারমিশনটাও দেয়, আপনি তখন আগাইতে পারেন, এটা ব্যাপারই। কিন্তু এই ওভারঅল স্টাডির সাথে আপনি এদের সাথেও অ্যাটাচ হয়ে যেতে পারেন, রাকিব কিংবা এদের সাথে, বুঝছেন? কারণ আমরা চাইলে কিন্তু অনেক কিছু পারবো না এখন। ওখানে যে দুজন প্যাথোলজি ডক্টর ছিলেন, ডক্টর ফারুক এবং হচ্ছে ডক্টর নুসরাত ম্যাম, ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে। তো ওনারাও ভেবেছিল যে হ্যাঁ হয়তো বা আমি করবো, কিন্তু পরবর্তীতে যখন স্যার এটা মানে দেখে, আমাদের এমডি রাজি ছিলেন কিন্তু ম্যানেজার সেটা আমাকে অ্যাপ্রুভাল দিতে চায়নি, কারণ উনি চাচ্ছিলেন না যে আমি বিষয়টাতে অগ্রসর হই। হ্যাঁ That's হ্যাঁ why- হ্যাঁ। এই যে আপু শোনেন, আমি বলি, আমি তো একটা ল্যাবে এ করে আমি একটা রিসার্চ প্রপোজাল অনেক আগে এটা করছিলাম, কিন্তু আমি পারি নাই কেন বলেন তো? এগুলো ওরা যারা ডাক্তার, ওরা যারা ওদের কি দরকারই নাই, দেশের এদের তো বুঝছেন, যে কয়টা লাগে সেটা হয়ে গেলেই হয়ে গেল, এদের তো দরকার নাই। এরা ওইভাবে আপনার সাথে কমিউনিকেটও করবে না, এবং আপনাকে যে একটু এনকারেজ করবে সেটাও করবে না, বরং আপনাকে একদম ইয়ে করে দেবে, নিরাশ। আমার ওটা সুযোগ ছিল কেন, কারণ গ্রস দেওয়া থেকে শুরু করে ব্লক মেকিং, টিস্যু প্রসেসিং, তারপর হচ্ছে ব্লক সেকশনিং, ইভেন রিপোর্টার টাইপ পর্যন্ত আমাকে করতে হতো। তো একটা কাজ ধারাবাহিকভাবে আমি করতেছিলাম বলে সেই ব্যাপারটা আমি মানে মানে বেশি ইন্টারেস্ট ছিল। বাট পরবর্তীতে যখন দেখা যাচ্ছিল যে আমি অনেক করেছিলাম খাতা হ্যান্ড নিজেই লিখে নোট করছি যে এই পেশেন্টের বয়স এত, বাট এটার এই সিগনিফিকেন্স গুলোর কারণে এর এই রোগটা হয়েছে, পরে এই পেশেন্টের বয়স কম কিন্তু এরও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তো সেইগুলো আমি দেখে অনেক মানে আমাদের কাছে যখন স্যাম্পল আসতো তখন হচ্ছে ডাক্তারদের প্রেসক্রিপশন সহ আসতো, মানে বিভিন্ন ল্যাব থেকে হচ্ছে স্যাম্পল গুলো আমাদের এখানে আসতো, এটা হাসপাতাল ল্যাব। তো সেইটার জন্য আমাদের সুযোগ ছিল। পরবর্তীতে স্যার আসলে ওই মানে আসলে আপু এটাই বুঝছেন, মানে সুযোগ থাকার পরেও আমি যে ল্যাবে ছিলাম ওখানে তো কোভিড টেস্ট করতো, তো আমার জন্য তো খুবই ইজি ছিল। আমি একটা প্রপোজাল দিছিলাম, খুবই একটা সিম্পল একটা প্রপোজাল, কিন্তু এটা তো তাদের আগ্রহ ছাড়া আমি অনেক কিছু পারিও না, আমি চাইলে অনেক কিছু পারি না, কারণ এখানে তার ইথিক্যাল পারমিশনটা যদি আমাকে দিত তাহলে তো আর কিছুই করা লাগতো না। স্যার এখানে আগ্রহ থাকতে হবে। এখানে তো ডিপার্টমেন্টের কথা শুনলেও হবে না স্যার, এটা প্রতিষ্ঠানের অর্ডার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি ডিপার্টমেন্টের ওরা যদি একটা ইনিশিয়েটিভ নেয় তখন তো অর্ডারটা পেয়ে যাওয়া ব্যাপার হয় না। স্যার এটাই স্যার, আমাদের ডিপার্টমেন্ট থেকে দিতে চায় না শুরুতে, পরে সরাসরি উনি দিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি, আমি রেফারেল ল্যাবে কাজ করি, তো এখানে দেখা গেছে আগে যে পরিচালক ছিলেন উনি থাকাকালীন সময়ে আমরা বিভিন্ন সেমিনার পেয়েছি, যেখানে দেখা গেছে প্রফেসর লেভেলের অনেকে থাকতেন, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হতো। তো এখানে আমি দেখেছি অধিকাংশ ডক্টরই আগ্রহী হচ্ছে এরকম যে ভার্সিটির ছেলেরা যারা এই রিসার্চ কাজগুলো করে, রিসার্চ কাজগুলো চায় এই ধরনের কর্মকাণ্ডগুলো ডক্টর থাকুক, ডক্টর প্ল্যাটফর্ম এবং জেনারেল লাইনের বা সাবজেক্টরি লাইনের তারা পছন্দ করে না অধিকাংশ ডক্টরাই। আমি জানি আর কি দেখছি স্যার। আমি বলি, আমি যদি ল্যাবে ইনসিস্ট করতাম ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এন্ড জেনারেল বায়োকেমিস্ট্রি, এখন ক্লিনিক্যাল যারা আছে শুধু তারাই কি করবে? জেনারেল যেটা সেটাও তো, হ্যাঁ জেনারেল তো করতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে কি যদি টিচারের হেল্প এখানে পাও সেখানে তোমাদের জন্য সুবিধা হয়, কারণ রিসার্চ করা সেই অনুসারে কেন সেই হিসেবে একটু কি হয় একটু কঠিন হয়ে যায়। যদি কোনো টিচারের আন্ডারে যদি চলে যাও তখন তোমাদের জন্য এটা ইজি হয়ে যেতে পারে, যদি সে কিছু ফান্ড থাকে, যদি তার মতো করে ডিজাইন করে কিছু করতে পারে। কিন্তু আমাদের এখানে একটু কঠিন হয়ে যায় এটা, এই জন্য বললাম ক্লিনিক্যাল ডাটা যদি থাকে সেটা ইজি হয়, কারণ ডাটা তো আমাদের অলরেডি আছে, সেই অনুসারে আমরা পেপার সাজানো। আর আমরা যে রিসার্চ করি অরিজিনাল রিসার্চটা কেমন, যে
যে বেসিক রিসার্চ যেটা আমরা একটা ডিজাইন করি, আগে পেপার করে পুরো ডিজাইন করি, তারপরে এই কেমিক্যাল গুলো টেস্ট করব, এই কিট লাগবে আমার, এগুলো সম্পূর্ণ ওই রিসার্চ ডিজাইনের মধ্যে থাকে। তখন আমাকে সেগুলো পারচেজ করতে হয়, তারপর নিজে সেগুলো করে ব্লাড কালেক্ট করে নিজে করতে হয়, তাই না? জি স্যার। সো এটা হচ্ছে একটা ডিজাইন করে করা, আর একটা হচ্ছে আমার যা আছে সেটা নিয়ে ডিজাইন করা। বুঝতে পারছো ব্যাপারগুলো আমি কি বলছি? জি স্যার। আর এটা হচ্ছে কি ইথিক্যাল পারমিশন থাকলে ভালো হয়। দেন যদি তোমার এটা প্রবলেম হয় তোমরা রিভিউ পেপার লেখো সবাই মিলে, তাই না? জি স্যার। 6-7 জন মিলে একটা রিভিউ পেপার লিখো, এটা অনেক কাজে দেয়। আমাকে তো অস্ট্রেলিয়াতে বলছিল প্রথম যখন আমার পেপার ছিল না, ইভেন এ রিভিউ পেপার উইল অ্যাসিস্ট ইউ টু গেট দ্য স্কলারশিপ। তুমি জাপানে যাও প্রথমে, তোমার আপত্তি কি, সমস্যা কি? জাপান কত ভালো দেশ জানো? আমার হচ্ছে ফ্রেন্ড, বন্ধু বান্ধবী সব 7-8 জন জাপান বলে এখানে ঘুরলেও শান্তি। জাপান অনেক ভালো দেশ, কিন্তু আমরা কিন্তু জাপানকে কি মনে করো তোমরা? জাপান অনেক ভালো দেশ। জাপান সৌন্দর্যের দিক থেকে মেয়েরা যদি বলো, সৌন্দর্যের দিক থেকে বেস্ট। ওখানে যে চেরি, ওখানে যে মানে তোমার পাহাড়ে ঘেরা দেশ, অনেক ভালো দেশ। তো তোমরা জাপানে যাও, সমস্যা কি? কোনো সমস্যা? জি না স্যার। তো জাপানে গেলেই তোমার জাপানে থাকতে হবে সেটা তো না। তোমরা জাপান থেকে তোমরা যখন যাবা তোমার ডোর ওপেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তুমি যেখানে যাবা সেখানে যেতে পারবা, আমি দেখছি না। সো তোমরা একটা রিভিউ পেপার লিখো, সেটা দিয়ে তোমরা ট্রাই করো। একজনের হবে, 2 জনের হবে, হবে না এটা কে বলছে? আর তোমাদের তো অনেকেরই রেজাল্টও ভালো, একাডেমিক রেজাল্টও ভালো, সাথে সাথে যদি একটা আইএলটিএস দিয়ে নিতে পারো। জাপানের ক্ষেত্রে দেখছি স্যার প্রাইভেট ডিপ্লোমা, প্রাইভেট থেকে আবার বিএসসি করা, তো জাপান এমএস করতে গেছে এবং 100% স্কলারশিপ। আরে আমি তোমাকে তো 100% এর কথা বলতেছি নিত্যমণ্ডল, আমি 100% এর কথা বলতেছি। আমাদের পরিচিত আছে নাকি? ইউএসএ তে আসলে কি, ইউএসএ তে কিন্তু কঠিন কিছু না, ইউএসএ কিন্তু অনেক ক্ষেত্রে সহজ, কারণ অনেক ক্ষেত্রে ন্যাশনাল থেকে ইউএসএ তে অহরহ যাচ্ছে, কিন্তু ওখানে এমএসসি তে 100% স্কলারশিপটা খুবই কম, খুবই কম। বুঝতে পারছো? এই জন্য 100% ছাড়া আমাদের তো অনেকে সম্ভব হয় না। এই জন্য জাপানে যাও, কোরিয়াতে যাও, সমস্যা কি তোমাদের? জাপান কোরিয়া তোমরা চ্যালেঞ্জ নাও, জাপানে আমাদের ছেলে মেয়ে অহরহ। আমাদের আসলে স্যার এইভাবে কেউ কখনো উদ্বুদ্ধ করে না বা অনুপ্রাণিত করে না, এটা একটা বিষয় স্যার। তোমাদের আগ্রহ থাকলে তোমরা একটা রিভিউ পেপার লিখো, সেটা দিয়ে তোমরা জাপানে, তাই না? আগাইতে হবে তো, স্টেপ নিতে হবে তো। তোমরা 100% আমি বললাম আর সফল হয়ে গেলে সেটা না, তারপরেও সফল হওয়ার চান্স তোমাদের এখানে 5 জন 6 জন করলে 2 জন পাবা, তারপরে আবার একটু ট্রাই করলে আরেকজন পাবা। একদিনে না হোক, 5-7 মাস টাইম লাগুক, 8 মাস টাইম লাগুক, 10 মাস টাইম লাগুক, পাবা। বুঝছো? জি স্যার। জি স্যার। তোমরা এই করবা। ওই আপুর সাথে কথা হচ্ছিল, আমার আপু মানে খুবই আমার সাথে প্রতিদিনই কথা উনি হচ্ছে বাংলা ভাষা নিয়ে টিচার, আমাদের ল্যাবে আমরা ডিসকাস করি। সে তার স্টুডেন্টদেরকেও বলে যে তার স্টুডেন্টরাও তাকে, ম্যাম আমরা তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ প্রথমে তো এরকম এমএসসি তে এগুলো, তো ম্যামও তাদেরকে বলে তোমরা প্রথমে যাও, কি কোরিয়া যাও, জাপান যাও, ইভেন ভালো ভালো ইউনিভার্সিটি আছে সেগুলো তো তোমরা যাও। কোরিয়া ফুলি ফান্ডেড পাবা, জাপানেও ফুলি ফান্ডেড পাবা, ইভেন চায়নাতেও পাবা। এখন তুমি চায়নায় করলে তুমি কোথায় যেতে পারবা জানো? তুমি এমএস যদি চায়নায় করো, কিন্তু ফুলি ফান্ডেড পাওয়া লাগবে আমাদের। টার্গেট বুঝছো আমি কি বলছি? অনেক জায়গায় তো আছে স্যার, এমএসসি এর ফুল ফান্ডে থাকে না, সেখানে স্যার এমএসসিটাও করা যায়, মানে পিএইচডি খরচে এমএসসি লিডিং পিএইচডি। হ্যাঁ, মানে পিএইচডি খরচে বলতে কি, ওটা হচ্ছে এমএসসি বাই রিসার্চ বা এমএসসি লিডিং পিএইচডি। এমএসসি তে ঢোকার পরে ওই সাথে সাথে তোমার ওখানে পিএইচডি আচ্ছা, এটা হচ্ছে আমি কানাডাকে, আমি এই কানাডাতে এই রিসার্চ গুলো বেশি পপুলার না আমাদের এটা। আর হচ্ছে কানাডাতে অতিরিক্ত ঠান্ডা, আমি ইমাজিন করতাম না ওটা। কানাডা যদি অনেক ভালো
কিন্তু কিন্তু আমার এখন ভালো না, যদি আমার ইচ্ছা হয় তখন 5 পর্যন্ত তুমি হয়, কিন্তু ওদের 5টা 6টা একটা লিমিটেশন টাইম, যে এই টাইমের মধ্যে ওরা কাজটা কমপ্লিট করে। একটু কম্পেয়ার করলে একটু সামান্য রিল্যাক্স। হ্যাঁ, আর ইউএসএ তে হচ্ছে অনেক দিন টাইম লাগে, 5 বছরের মতো লেগে যায় পিএইচডি তে, আর কোর্স ওয়ার্ক করা লাগে প্রথমে, সেটা অনেক পেইনফুল হয়। ওদের আবার ল্যাব রোটেট করা লাগে, আবার অনেক সময় সেন্ট্রাল ফান্ড পাওয়া যায় না, প্রফেসর ফান্ডে যেতে হয়, আমার প্রফেসরের দিকে তাকিয়ে থাকতে হয় কবে আমার প্রফেসর টাকা দিবে। কিন্তু আমি এখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, এখানে একদম গভর্নমেন্ট স্কলারশিপ, আমার তো প্রফেসরের দিকে তাকানোর কোনো দরকার নাই, আমি কাজ করবো, আমার গভর্নমেন্ট আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে। স্যার আপনি কি আইএলটিএস ছাড়া অন্য কোনো এক্সাম দিয়েছিলেন? না, আমি আইএলটিএস ছাড়া অন্য কোনো এক্সাম দেইনি। আর যেটা বললাম না সেটা হচ্ছে আমি আসলে প্রথম একটাই অ্যাপ্লাই করছি, একটাই হয়ে গেছে। হ্যাঁ, বসে আছি করোনার জন্য, 2 মাস পরে নিবে, এই 2 মাস পরে নিবে, এইরকম করতে করতে আমি আর অন্য ক্লাসে না হলে রাগ করে দিতাম হয়তো ইউএসএ। আমার ফ্রেন্ড ইউএসএ চলে গেছে, তারপর আরেক ফ্রেন্ড জাপানে আছে, আমরা 3 জন একসাথে ল্যাবে কাজ করতাম, মানে এক ল্যাবে 3 জন একসাথে কাজ করতাম। ওর একজন হচ্ছে জাপানে আছে। স্যার ফারুক ভাই ইউএস তে গিয়েছে, স্যার ছিলেন না? এই ফারুকের কথা কে জানো? স্যার আমি বলেছি। হ্যাঁ স্যার মিতু। ও মিতু, হ্যাঁ হ্যাঁ, ফারুকের কথা জানো তুমি? ফারুক আমার ফ্রেন্ড তো, বুঝছো না? আমরা একসাথে জানি। ও তুমি জানো এগুলো? তাহলে তুমি আমার সম্পর্কে জানো। হচ্ছে মিতুর হাজবেন্ড। কে? আপনাদের ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির আপনার একজন মানে আপনার জুনিয়র ব্যাচের একজন হচ্ছে মিতুর হাজবেন্ড। সে আপনাকে চিনে। আচ্ছা, আমাকে চিনে, হ্যাঁ। আমি আসলে স্যার মুসাব্বির আহমেদ। ও আচ্ছা আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? আচ্ছা, আমি জানতাম না বিয়ে হয়েছে। ওর সাথে মাঝে একদিন আমাকে নক দিছিল, কথা হয়েছিল, আমরা একসাথে হচ্ছে আইএলটিএস কোচিং এ গেছিলাম, বুঝছো? ও তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি না? ওই তো, আমরা সব সেম তো। ও তো অনেক আগে আইএলটিএস করছে, সো তোমার তো এগুলোতে আরো আগ্রহী হওয়া উচিত, ওরও তো ট্রাই করা উচিত। হ্যাঁ স্যার, ওর আগ্রহী আছে তো, মিতু আছে স্যার। মিতু স্যার আমরা প্রথম থেকে অনেক ইয়ার, ইংলিশও তো ভালো, আমার থেকে অনেক ভালো, আমি তো সবসময় বলি। ও তো জি স্যার, ও আমরা তো কোচিং এ ভালো থাকলে আরেক সমস্যা, এই টিউটোরিয়াল, এই কোচিং বাদ, চলে আসলাম, টাকা দিলাম, কোচিং করতে পারি নাই। তবে ও কোচিং করতো, ভালো ইংলিশ বলে, স্মার্ট ছেলে, আমি তাকে চিনি, এটা